ওয়েলকাম টু ক্রিয়েটিভ পডকাস্ট। আমরা সেই পার হওয়ার আগের গল্পটা আমরা যাব। যখন ঘূর্ণিগুলো এমন ভাবে ঘোরাচ্ছিল, মনে হচ্ছিল আমি এইবার হয়তো তলায় যাব। এই জার্নির মধ্যে আপনার সাথে কোনো অকওয়ার্ড সিচুয়েশন ঘটছিল? আমি জাস্ট ফোন করলাম, ফোনটা কানে দিলাম, আচ্ছা তুই হরে তোর ঘরের পিছন দিয়ে বেড়া এন্ড পদন দূর। কোন সৌন্দর্যগুলো আপনাকে বেশি টানছে? মানুষের যে সৌন্দর্য, মানুষের যে মুগ্ধতা, আমার সাথে পুরো বাংলাদেশে অনেক মানুষ হেঁটেছে। হাঁটতে হাঁটতে পায়ে ফুসকা পড়তো, হাঁটতে হাঁটতে পা ব্যথা হতো, এত বেশি কষ্ট হচ্ছিল আমার। একটা কদম দিচ্ছি এটাও মাথায় লাগতেছে। মানুষ আপনার কোন জায়গা থেকে স্পেসিফিকলি চিনতে? রাতারাতি সবার কাছে ছড়াই গেছে যে একটা মেয়ে আমাদের ঘরে থাকবে আজকে। পুরা এলাকার সব আপু ভাইয়া, মানে স্পেশালি মেয়েরা সবাই চলে তোর মাইয়া কি শুরু করছে, তাই ওদের কিল্লে আড়াতে দেয়। কোন তিনটা পরামর্শ আপনি দিবেন? আমার সাথে যে কোনো কিছু হইতে পারে, যে কোনো ঘটনা ঘটতে পারে, এটা আমি পজিটিভলি নিব। ওর মজার গল্প আছে হাতি নিয়ে। ওদের কানগুলোতে এত বিশাল বিশাল, সো ওরা আমাকে আর দেখছিল না, তাই আমি ওদের পিছনে পিছনে খুবই চিল করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর আমার ইচ্ছা ছিল আমি পুলিশ হব। একজন মেয়ে যখন ঘুরতে যাচ্ছে, তার ফ্যামিলিতে 5টা বাজে কল আসতেছে একটা সেনাবাহিনীর ক্যাম্প থেকে। তার পাশ থেকে যে মন্তব্যগুলো আসছিল, সবচেয়ে কোন মন্তব্যটা আপনার সবচেয়ে যখন? একজন বলল যে এই চুরি করে পালাচ্ছে। ওয়েলকাম টু ক্রিয়েটিভ পডকাস্ট। রেখা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি, আর আপনার সামনে বসে আছি এখন, এর জন্য আরো বেশি ভালো লাগছে। সত্যি বলতে আপনার সামনে বসে আমার আপনার চেয়ে দ্বিগুণ ভালো লাগছে যে আমি রেখা আপুকে আমাদের ক্রিয়েটিভ পডকাস্টের স্টুডিওতে পেয়েছি। আমি ব্লেস অ্যাকচুয়ালি। এখানে মানে আপনি ইনভিটেশন দিয়েছেন, এখানে আসতে পেরেছি, আপনার সাথে মিট আপ হয়েছে, আর অন্যান্য সবাই তো আছেই। সব মিলিয়ে ইটস রিয়েলি অ্যামেজিং মোমেন্ট ফর মি। আচ্ছা, না আপনি তো ঢাকা যাওয়ার দ্বার প্রান্তে যে একদম চলে যাবেন, সেই মাঝখানে আমাদেরকে সময় দিচ্ছেন, এটা খুব আনন্দের আমাদের কাছে। হ্যাঁ, আমরা প্রথমে একটু কঠিন জটিল প্রশ্নে চলে যাই একদম। হ্যাঁ, যখন আপনি নদীর সাঁতরে মানে যমুনা নদীর সাঁতরে আপনি পার হচ্ছিলেন, এটা তো খুব হাই রিস্কি। আমরা সেই পার হওয়ার আগের গল্পটা আমরা যাব। ঢেউ, উত্তাল ঢেউ পার হতে গিয়ে মনে হচ্ছিল আর পারবো না বাবা, এই মাঝ নদীতে আর যাওয়া সম্ভব না আমার দ্বারা। এটা কি মনে হয়েছিল একবারের জন্য? হ্যাঁ, অনেকবার মনে হয়েছে। একটা সময় তো মনে হয়েছে যে আমাকে যেটা হয় ঘূর্ণি আছে নদীতে, ঘূর্ণিতে আমি তলায় যাচ্ছি, এরকম একটা মোমেন্টও ছিল। আর যমুনা নদী অনেক স্রোত, আর শীতকালে চরম লেভেলের ঠান্ডা থাকে। আর ওই মোমেন্টে অবশ্য আমি একা ছিলাম না, আমার সাথে আরো 3 জন সাথে ছিল। সো তারা আমার দুই পাশে প্রোটেক্ট করছিল, রোড ম্যাপিং করছিল। সো একটা সময় গিয়ে একদম যমুনা নদীর ব্রিজের মানে আমরা পার্ট বাই পার্ট ভাগ করে ফেলেছিলাম যমুনা নদীটাকে। 3 পর্বে আমরা সাঁতরেছি। প্রথমে সাঁতার, দেন চর ছিল, চরটা হেঁটে, দেন আবার যেই অংশটা ছিল নদীর ওইটা সাঁতরে পার হয়ে, দেন লাস্ট মোমেন্ট মানে চরটা পার হয়ে লাস্ট যে পার্টটা ছিল, ওই পার্টটা একটু বড় ছিল, সেই সাথে একদম বিকেল টাইম, আর অনেক বেশি ঠান্ডা, সূর্য ডুবো ডুবো এরকম একটা মোমেন্ট। আর একদম যমুনা নদীর ব্রিজের যেই মিডল পয়েন্ট, যমুনা ব্রিজের নিচে বলা যায়, ওই জায়গা এমন চরম লেভেলের ঘূর্ণি ছিল, আমাদেরকে জাস্ট একটা পয়েন্ট থেকে এমন ভাবে চক্কর দিয়ে 30 মিনিট পিছনে নিয়ে গেছে। আর ওই টাইমে আসলে আমি অনেক 17 দিন হাঁটছি। এর আগে লম্বা একটা সময় ধরে রেগুলার হাঁটছি, বিভিন্ন ধরনের ইনফেকশন, দেন ক্লান্তি, তার উপর সারাদিন হাঁটার পরে, ওই দিন ছিল 16ই ডিসেম্বর, 17 কিলোমিটার হেঁটেছিলাম। হাঁটার পরে আবার নদী সাঁতরাচ্ছি। তো লাস্ট মোমেন্টে গিয়ে অনেক ক্লান্ত শরীর, সারাদিন ঠিক মতো খাওয়া হয়নি। সো ওই ঠান্ডা কনকনে পানিতে যখন ঘূর্ণিগুলো এমনভাবে ঘোরাচ্ছিল, মনে হচ্ছিল আমি এইবার হয়তো তলায় যাব, আর এখান থেকে ওঠার হয়তো চান্স পাবো না। তখন আল্লামা দিদার ভাই ছিলেন, ভাইয়া জাস্ট হাতটা ধরে আমাকে এইভাবে টান দিচ্ছে যে কই যাচ্ছ। আচ্ছা, এমন অবস্থা যে আপনি বুঝতে পারতেছেন আপনি যাচ্ছেন? আমি বুঝতে পারছি না, আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমি জাস্ট পরে ভিডিও দেখছি যে উপর থেকে আমাদের একটা রেস্কিউ বোট ছিল, ওরা চিল্লাচ্ছিল রেখাপু ডুবে যাচ্ছে, রেখাপু ডুবে যাচ্ছে, রেখাপু ডুবে যাচ্ছে, এইভাবে চিল্লাচ্ছিল। আর তখন ওরা আমাকে এইভাবে টেনে নিয়ে আসছে, শাকিল ভাই সাথে আল্লামা দিদার ভাই। এরপরে যে কিছু সময় ছিল 10-15 মিনিট, ওই 10-15 মিনিট এক হাত আমি ওদের কাঁধে রাখছি, আর এক হাতে সাঁতরাইছি, আবার আর এক হাত ওদের কাঁধে রাখছি, আবার আর এক হাতে সাঁতরাইছি। এরকম মোমেন্ট ছিল। ভেরি ডেয়ারিং। আচ্ছা, আপনি টেকনাফ থেকে তেতুলিয়া 1001 কিলোমিটার আপনি হেঁটে পাড়ি দিচ্ছেন। সে পাড়ি দেওয়ার অন্য গল্প আমি যাচ্ছি। যখন পাড়ি দিচ্ছিলেন, একা একটা মেয়ে রাস্তায় এভাবে দিনকে দিন হেঁটে হেঁটে যাওয়া, তারপরে আশপাশে ভয়াবহ রকম মন্তব্য, তো
বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের এই সিচুয়েশনের মধ্যে একটা মেয়ে এরকম একাকি হেঁটে হেঁটে যাওয়াটা কতটা স্বাভাবিক অথবা অস্বাভাবিক বিষয়, এবং চারপাশ থেকে যে মন্তব্যগুলো আসছিল, সবচেয়ে কোন মন্তব্যটা আপনার সবচেয়ে জঘন্য লেগেছিল যে এটা আর পারছি না নিতে? ম্যাক্সিমাম টাইম পাগল শব্দটা তো শুনতামই, যে কোনো একটা পাগল হেঁটে যাচ্ছে। একটা সময় গিয়ে হুট করে একদিন একজন বললো যে এই চুরি করে পালাচ্ছে, চোর, মানে এই টাইপের একটা শব্দ আর কি। অবশ্যই এগুলো গায়ে লাগতো না তখন, কারণ র্যান্ডমলি এগুলো শুনতেছে আর এগুলো শোনার মেন্টালিটি নিয়েই বের হয়েছি, সো ওইভাবে গায়ে লাগতো না, বাট ওইটা খুব এখনো মনে আছে আর কি। আর এই যে বাংলাদেশের পরিস্থিতির মধ্যে একটা মেয়ে এভাবে হেঁটে হেঁটে যাওয়াটা কতটা নিরাপদ বিষয়? বলতে গেলে একদমই নিরাপদ না। আবার যদি আপনি সোসাইটির সাথে মেনটেন করে নিতে পারেন, আমাদের কালচারটা তো আসলে ড্রেস আপ অনেক ম্যাটার করে, সেটা আমি সবার আগে বলবো। সো আপনার হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন, যেটা আপনার ফার্স্ট ইমপ্রেশন যদি একটা মানুষের সাথে ভালো হয়, একটা সোসাইটির সাথে ভালো হয়, তাহলে দেখা যায় অনেকটা সেফ। মানে রিস্কের যে ফ্যাক্টরটা থাকে সেটা হচ্ছে 100 থেকে 70% নিচে চলে আসে আর কি। তো এটা ডিপেন্ড করে আসলে আপনি কিভাবে নিচ্ছেন, আপনি যে মানুষগুলোর সাথে চলছেন তাদেরকে। ধর এই জার্নির মধ্যে আপনার সাথে কোনো অকওয়ার্ড সিচুয়েশন ঘটছিল যেটা মানে আমাদের সাথে শেয়ার করতে পারবেন এমন কোনো সিচুয়েশন? হ্যাঁ, ডেফিনেটলি করতে পারবো। অবশ্যই এখানে যেই সিচুয়েশনগুলো আমি ফেস করেছি সেগুলোকে আমি খুব একটা হাইলাইট করি না বা করতেও চাই না, কারণ হচ্ছে আমার সাথে অনেক বেশি পজিটিভ থিং ছিল। দ্যাটস ওয়াই ওই ছোটোখাটো নেগেটিভগুলো খুব একটা এফেক্টেড ছিল না। বাট মেজর দুটা ঘটনা যদি বলি, প্রথম হচ্ছে যেদিন আমি হাঁটা শুরু করেছি শাহাপুরী দ্বীপ থেকে, সেদিন কাইন্ড অফ হচ্ছে অপহরণের একটা সিন ছিল আর কি। সো ওইটা ব্যাপারটা ছিল কি, আমার সাথে হচ্ছে আরো দুইটা ভাই ছিল, আমরা হাঁটছি। একটা সময় হচ্ছে 3টা ছেলে দাঁড়ায় আছে, একজন জিজ্ঞেস করতেছে আপনারা হাঁটছেন কেন, কই যাচ্ছেন? ওই লোকেশনটা আসলে রোহিঙ্গা প্রবণ এরিয়া আর কি। সো ওই জায়গায়, হ্যাঁ, ওই জায়গায় অনেক বেশি অপহরণ হয়। তো এটা আমরা অবগত ছিলাম আগে থেকে। তো ওরা বলছিল যে দাঁড়ান, আমি ওদেরকে তখন মানে আমার সাথে যে দুজন ছিল আনছি, দাঁড়িয়ে কেউ কথা বলবেন না, হাঁটতে হাঁটতে কথা বলেন, আর যত স্পিডে হাঁটা যায় ওইটাই করেন। মানে আমি কোনো রিপ্লাই করছি না, ওরা তাও যতটুকু রিপ্লাই করছিল। পরে একটা সময় গিয়ে মনে হলো যে ওদের হাত থেকে বাঁচতে হলে আমার হচ্ছে আমি যেহেতু চিটংয়ের মেয়ে, আমাকে আঞ্চলিকতার কিছু একটা করতে হবে। তখন আমি একজনকে ফোন দিলাম, প্র্যাঙ্ক ফোন দিয়ে জাস্ট বললাম যে আমি তোমাদের ঘরের পিছনে তোমাদের ওইদিকে যাচ্ছিলাম, বাট 2-3টা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করছে, একটু তাড়াতাড়ি আসো, মানে আঞ্চলিক ভাষায় আর কি, চিটাঙের ভাষায়। শোনাবেন আমাদেরকে একটু? আমার দর্শক কিন্তু শুনতে চায়। আমাদের যে দর্শকগুলো আছে তারা 80% দর্শক চট্টগ্রাম ডিভিশনের, এবং চট্টগ্রাম জেলার যে দর্শকগুলো তার প্রায় 40 থেকে 45। তো একটু চিটাং ভাষা বলে তারা একটু আনন্দ পাবে। আমি জাস্ট ফোন করলাম, ফোনটা কানে দিলাম, আচ্ছা তুই হরে তোর ঘরের পিছন দি বেড়া এন্ডে পদুন দূরা এন্ডে পদুন আসারা পিছন দি ডিস্টার্ব করে। আচ্ছা, তুই হতে হবি নাকি এখন আবিয়ান হ তাড়াতাড়ি। আমি কিন্তু বহুত ডিস্টার্ব ফিল করি। তারপর তারা পিছু ছেড়ে তারপর দেয়। হচ্ছে মানে তারা ওখানে দাঁড়ায় গেল আর পিছনে হাঁটলো না। পরে আমরা আরো 5-6 কিলোমিটার হাঁটার পরে জাস্ট নিঃশ্বাস ফেলছি যে বেঁচে গেছি ওই এরিয়াটা ক্রস করার উপস্থিত পরে। বুদ্ধি, আসলে উপস্থিত বুদ্ধির কোনটা? হ্যাঁ, ওই মুহূর্তে ওইটা না হলে হয়তো না, অনেক বাজে পজিটিভ কিছু হতে থিঙ্কিং, পারতো। আপনার সাহস, উপস্থিত বুদ্ধি, এই জিনিসটা মনের সাথে জরুরি আপনার যেটা ফেস করছেন। আচ্ছা, মানে ধরেন যে আমরা তো বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া আপনি ঘুরছেন, হয়তো বা অন্য কেউ যদি বাইকে করে বা কারে করে বাসে করে যদি ঘুরে, আমরা তো অনেক সৌন্দর্যই মিস করি। আপনি তো পায়ে হেঁটে হেঁটে ঘুরছেন বাংলাদেশের, মানে এই যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, কোন কোন সৌন্দর্যগুলো আপনাকে বেশি টানছে বাংলাদেশের? মানুষের বৈচিত্র্য, মানে জায়গা তো ডেফিনেটলি আমরা দেখি, জায়গার সৌন্দর্যটা হচ্ছে ন্যাচারাল বিউটি ডেফিনেটলি আউটস্ট্যান্ডিং, বাট মানুষের যে সৌন্দর্য, মানুষের যে মুগ্ধতা, আপনি যখন হচ্ছে একটা জেলেকে মানে সে নদী থেকে জাল তুলে মাত্র মানে ক্ষুধার্ত চেহারা, সে একটা মাটিতে বসে জাস্ট ওনার ফ্যামিলি থেকে এক বাটি ভাত নিয়ে আসলো যে কোনো একটা বলে করে, ওইটা খাচ্ছে, আপনি ওখানে গিয়ে বসে ওনার সাথে কথা বলছেন বা ওনার লাইফ স্টাইলটা আপনি দেখছেন, এটার মতো সৌন্দর্য পৃথিবীতে আর কিছু নাই। আবার হচ্ছে একজন কৃষককে, সে সারাদিন মাঠে কাজ করতে করতে একটা সময় গিয়ে ওই মাটিতেই বসে হচ্ছে সে খাবার খাচ্ছে, হাতটাও হয়তো ঠিক মতো ধোয় নাই। তো এই যে সৌন্দর্যগুলা, মানে মানুষের মধ্যে যে মুগ্ধতা, মানুষের যে সৌন্দর্যটা, লাইফ স্টাইলের যেই বৈচিত্র্য, এগুলা আপনি কখনো হচ্ছে লোকেশন দিয়ে কখনো জাজ করতে পারবেন। আপনার দু একটা গল্প তো অবশ্যই মনে আছে, এর মধ্যে কোনো হার্ট টাচিং গল্প আমাদেরকে শোনাতে পারবেন? হার্ট টাচিং গল্প যদি বলি, সেটা মানুষের গল্প যদি বলি, তাহলে আমি যখন চকরিয়া দিয়ে হাঁটছিলাম, তখন একটা দোকানে খুব ভোরে
মানে অনেকগুলো আঙ্কেল হচ্ছে নামাজ পড়ে বের হচ্ছিল, আমি খুব ভোরে হচ্ছে হাঁটা ট্রাই করতাম 4টা-5টার দিকে, নামাজের পরপরই বের হয়ে যেতাম। তখন আমি নর্মাল রোড দিয়ে হেঁটে আসছি, একটা দোকানে হচ্ছে পুয়া, যেটা আমাদের চিটাং ফেমাস, আমি খুব পছন্দ করি। হ্যাঁ, পুয়া বলে আমাদের অঞ্চলে। তো ওইটা বানাচ্ছিল একদম গরম গরম, মানে আমার এত লোভ লাগতেছে আমি ওইটা খাবো। তো এখন আমার কাছে হচ্ছে ভাঙতি টাকা নাই, আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমি এই পুয়াটা খেতে চাই, আমার কাছে 1000 টাকার নোট আছে, আপনি ভাঙতি দিবেন? দোকানদার স্বাভাবিকভাবে ওনার যেটু, না 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 ভাঙতি দেওয়া যাবে না, না না ভাঙতি দিতে পাইতাম নয়। এটা কোন জায়গায়? এটা চকরিয়া দিয়ে। পরে হচ্ছে 3-4টা আঙ্কেল আমাকে অনেক কোন ধরে ফলো করছিল, আমি হাঁটছি, ওই আঙ্কেলগুলো নামাজ পড়ে আসতেছিল, ওনারা আমাকে বলতেছে কি হয়েছে মা, তোমার মন খারাপ? আমি দাঁড়ায় আছি, মানে ছোট বাচ্চার মতো আমি দাঁড়ায় আছি, আমাকে দিচ্ছে না, আমার খুব মন খারাপ। পরে হচ্ছে আচ্ছা আঙ্কেল, হ্যাঁ আমার হচ্ছে পোয়া খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু উনি আমাকে ভাঙতি টাকা দিচ্ছে না। পরে ওই আঙ্কেল 3টা দাঁড়াই, ওই ভোরে কোত্থেকে জানি টাকা নিয়ে এসে আমাকে ভাঙতি করে পুয়া কিনে দিয়ে আমাকে ভাঙতি টাকা দিচ্ছে। মানে এটা খুবই চিলি একটা ব্যাপার। আমি বাচ্চার মতো ওখানে দাঁড়াই আছি, ওনারা এসে আমাকে মানে জিজ্ঞেস করতেছে কোত্থেকে আসছো, কি করতেছো? আমি বলছি হ্যাঁ আমি এভাবে হাঁটতেছি, দেশ ঘুরে দেখতেছি। আমার খুব খুশি হয়েছে। পরে মানে এটা খুবই ছোট একটা ঘটনা, বাট এটা আমার কাছে খুবই মজার একটা ব্যাপার আর কি। আমি একটা জিনিস অ্যাড করি, আপনি তো মানে উত্তরাঞ্চল ওই সাইডে আপনি গেছেন, চিটাগাং বাইরে যে ডিভিশন, তো আপনার মানে অধিকার মানুষের আতিথেয়তা এবং চিটাগাং মানুষের আতিথেয়তা, এখানে আপনি কি জিনিসটা মিস করছেন বা কি পার্থক্যটা দেখছেন? আচ্ছা, যেহেতু আমি চিটাগাংয়ের মেয়ে, সো ছোটকাল থেকে আমি চিটাগাংয়ের কালচারে ইউজ টু। আর উত্তরবঙ্গের ব্যাপারটা হচ্ছে কি, ওরা অনেক আন্তরিক, আমাদের চিটাগাংয়ের মানুষ অনেক বেশি আন্তরিক। এটা তো আসলে বলে কখনো শেষ করে যাবে না, যে আপনি যখন একটা ঘরে পানি খাইতে গেছেন কিন্তু ওরা আপনাকে হচ্ছে দুপুরে লাঞ্চ করাই বের করে দিচ্ছে, এরকম একটা সিচুয়েশন। উত্তরবঙ্গেও কাইন্ড অফ সেম। আমি বলবো পুরো বাংলার মানুষ আসলে, এটা ডিপেন্ড করে আপনি কিভাবে তাদেরকে নিচ্ছেন, আপনি কিভাবে তাদের সাথে মানে মিশছেন, এই ব্যাপারগুলো ডিপেন্ড অন, আসলে আমি পুরোটা মনে করি এটা আমার উপর, আমি ওদেরকে যেভাবে রিসিভ করবো, ট্রিট করবো, তারা সেভাবে আমাকে ট্রিট করবে। তবে এটা ট্রু যে আমি 1% দিলে আমি প্রত্যেকটা মানুষ থেকে 100% পাইছি। যখন শুনে যে আমি এরকম করে হাঁটছি, সবাই অবাক হয়ে যায়, সবাই খুব আদর করে, সবাই খুব টেক কেয়ার করার ট্রাই করে। আমি একটু বলি, আপনি যখন সাঁতার কেটে যমুনা পার হচ্ছিলেন তখন কিছু মানুষ সাথে ছিল, এখন যখন আপনি সিঙ্গেল বাই রোডে হাঁটছিলেন, শুকনো ভূমিতে যদি বলি আরো স্পষ্ট করে, তখন তো সাথে আর কেউ ছিল না? অনেকেই ছিল আমার সাথে, পুরো বাংলাদেশে অনেক মানুষ হেঁটেছে, এক এক দিন এক একজন হেঁটেছে, অনেক সময় আমি নিজে একদম একা হেঁটেছি। ওই ধরনের আপনি যাচ্ছেন, ওখানকার পরিচিত কয়েকজন তারাও আসছে, তার পরিচিত, হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি, এইভাবে লিংক হয়ে অনেকেই হেঁটেছে, বলে দিচ্ছে আচ্ছা আপনি যান, ওখান থেকে বলে দিচ্ছে। ফোন আসতো ডেইলি, অনেক ফোন আসতো, আপু আপনি কোথায়, আমি এখানে দাঁড়িয়ে আছি আপনার সাথে হাঁটার জন্য। এরকম অনেক বাচ্চারা হেঁটেছে, স্কুলের অনেক বাচ্চা হেঁটেছে, অনেক ক্লাবের অনেক বাচ্চারাও হেঁটেছে। মানে ওদের কাছে এই জিনিসটা এত ইন্সপায়ারিং ছিল যে একটা মানুষ এভাবে ঘর থেকে বের হয়ে এভাবে হাঁটতে পারে, মানে কেন হাঁটবে, ওদের কাছে অনেক কিউরিয়াসিটি ছিল। ওরা মানে হাঁটতে হাঁটতে আমার সাথে অনেক গল্প করতো, জানতে চাইতো। তো এই ব্যাপারগুলো আসলে মজার খুব। এই যে আমরা তো অনেক আনন্দের গল্প শুনলাম, হাঁটতে হাঁটতে পায়ে ফুসকা পড়তো, হাঁটতে হাঁটতে পা ব্যথা হতো, শরীর ক্লান্ত হতো, জরাজীর্ণ হতো, তো সেই মুহূর্তে নিজেকে কিভাবে সামলাতেন, কিভাবে আবার ঘুরে দাঁড়াতেন? আমার পায়ের আসলে খুব বাজে ইনফেকশন হয়েছিল ধুলার কারণে আর হচ্ছে গরমের কারণে। আমি যখন হাঁটা শুরু করি তখন আপনার মেরিন রোড যেটা আছে কক্সবাজার, ওই রোডটা হাঁটার পরে 3য় দিনই হচ্ছে আমার পায়ে ফুসকা পড়ে যায়। তো পরে হচ্ছে প্রথম দিকে একটু একটু আস্তে আস্তে স্লোলি চলে যাবে, নর্মালি এই ফুসকাটা পরেই যারা হাঁটে সবারই পড়েছে, আমারও পড়বে, এটা খুবই নর্মাল। আমি অবশ্য আগেও প্র্যাকটিস করেছিলাম বেশ কিছুদিন, এরপরও এটা স্বাভাবিক, যেহেতু অনেক গরম আর হচ্ছে আমাদের যে পিচ ঢালা রাস্তাটা, এটার সাথে হচ্ছে আমরা যখন জুতো পরি এটার ফ্রিকশনে হচ্ছে পা অনেক গরম হয়ে যায়, আর নন স্টপ যখন আমরা হাঁটতে থাকি তখন পাটা আরো গরম, আরো বেশি হচ্ছে ঘষা লেগে যায়। তো অনেকগুলো ফুসকা পড়েছিল, আমি নর্মালি ছেড়ে দিয়েছিলাম। তো হঠাৎ করে একদিন দেখলাম যে ইনফেকশন হয়ে গেছে, মানে অনেক বেশি ওখান থেকে ময়লা বের হচ্ছে। তো আমার কাছে কি ফার্স্ট এডের সব মেডিসিন থাকতো, এমনকি একদিন ছিল 5 বার ব্যান্ডেজ ওপেন করছে আর হচ্ছে অন করছে। মানে আমার টার্গেট ছিল ফার্স্ট অফ অল, আমার বাড়ি যেহেতু বাঁশখালী, ফার্স্ট অফ অল আমি বাড়িতে যাই, বাড়ি পর্যন্ত যাই, এরপরে হচ্ছে আমি বাকিটা হচ্ছে ভালো মতো চিকিৎসা নিব। আর মোটামুটি যারা হেঁটেছিল সবার সাথেই যোগাযোগ করছিলাম যে এটা কি করা যায়। সবার একটাই কথা, রেস্ট নিতে হবে, আদারওয়াইজ হচ্ছে তোমার ডক্টর দেখাতে হবে। তো এটা আমি প্রথম দিকে একদম খুবই নর্মালি ছিল, কিন্তু লাস্টের দিন যেদিন আমি হচ্ছে বাঁশখালীতে ঢুকবো, ওই দিন হচ্ছে আপনার চকরিয়া লালপোল থেকে হাঁটা শুরু করি, না চকরিয়া একদম মেন রোড থেকে
থানার রোড যেটা আছে ওই রোড থেকে ভিতরের রোড দিয়ে বাঁশখালী দিয়ে আসবো। ওই দিন শুধুমাত্র মনে হয় 26 or 27 কিলোমিটার হাঁটতে পেরেছিলাম, কারণ আমি একটা কদম দিচ্ছি আর আমার মনে হচ্ছে আমার পা মানে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে এরকম। আমার সাথে একটা ছেলে ছিল, ওর নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ও একটু পরপরই আমার দিকে তাকাতে পারছে না। আমি এমন সময় হয়ে গেছে যে আমি কান্না করে দিচ্ছি যে আর পারতেছি না, সম্ভব না, মানে এত কষ্ট হচ্ছে। এটা তো আসলে মানে বলে বোঝানোর মতো না, এই ফিলিংস গুলো আসলে কখনো এক্সপ্রেস করা যায় না। এগুলো তো আসলে যে আপনি হেঁটে হেঁটে পায়া যে জখম হয়ে গেল যেখান থেকে, যে এমন অবস্থা হয়েছে আসলে, মানে টাইম বাজার, প্রেম বাজার বলে একটা বাজার আছে, এর কিছুটা আগের একটা জায়গায় আমি ছেড়ে দিছি, আজকে আর হাঁটবো না, আমি এখান থেকেই গাড়ি নিয়ে বাড়িতে চলে যাব। তখন আমি রিক্সায় উঠতে গিয়ে আমার হাত থেকে ওয়াটার বোতল পড়ে গিয়ে আমার ওয়াটার বোতল নষ্ট হয়ে গেছে। মানে আমি এত বেশি কষ্ট হচ্ছিল, আমার একটা কদম দিচ্ছি এটাও মাথায় লাগতেছে, এরকম একটা সিচুয়েশন। আচ্ছা, তো সেখান থেকে আপনি চিন্তা করলেন যে হ্যাঁ ঠিক আছে, কি হবে, চিন্তা হলো যে আমি আবার দাঁড়াবো, আবার ঘুরবো, এই জিনিসটা কি হবে? এর পরের দিন আমি ওই দিন তো বাড়িতে চলে যাই দুপুরেই। তো বাড়িতে যাওয়ার পরে আম্মু মানে এইভাবে ফুলে গেছে। হ্যাঁ, আম্মু আব্বু তো মানে দুনো পায়ে ইনফেকশনটা? না, একটা পায়ে, ডান পা। হ্যাঁ এই পায়ে। আম্মু তো কান্না করে দিছে যে পায়ের অবস্থা। ইনস্ট্যান্ট ডাক্তার দেখালো, তো আমার ফ্যামিলি ডক্টরই ছিল। তো ডক্টর বললো যে মানে ওর পায়ের যে অবস্থা, ওকে আর হাঁটতে দিবা না, ও হাঁটলে ওর পা পচে যাবে বা সামথিং ইজ রং, মানে যে কোনো কিছু হইতে পারে, হ্যাঁ অনেক ডেঞ্জারাস কিছু হইতে পারে। তখন ইনজেকশন দিয়ে দিল, মেডিসিন দিল। তো আমি কি করছি, আমি সারা রাত ঘুমানোর পরে এরপরের দিন আমার সকালে ভালো লাগতেছে, আমি আম্মুকে বললাম আচ্ছা আমি আজকে বেশি হাঁটবো না, একটুখানি হাঁটবো। ওই দিন কি আমি আবার 40 কিলো হেঁটে চলে আসি। ও আচ্ছা। হেঁটে আসার পরে রাতে আবার পা ফুলে গেছে। এরপরের দিন তো আঙ্কেল এসে আমাকে চরম লেভেলের বকা, ডাক্তার রাতে আসার পরে, যে আপনাকে বললাম না হাঁটতে, আপনি তাও আজকে গিয়ে হচ্ছে 10-15 কিলো হাঁটার একটা ব্যাপার, আপনি 40 কিলো হেঁটে চলে আসছেন, আপনার মাথায় কি সমস্যা আছে? আপনি কালকে আর হাঁটতে যাবেন না, যদি কালকে হাঁটতে যান তাহলে আপনি কিন্তু বড় বিপদে পড়বেন। তো স্বাভাবিকভাবে ফ্যামিলির সবাই আছে, এখন ওখানে আমি চাইলেও আর জোর করে বের হতে পারছি না। তো ওই একদিন রেস্ট নিলাম, আম্মু আব্বু ফ্যামিলির সবাইকে বললাম যে আমি একদিন রেস্ট নিই, যদি মনে হয় যে আমার পা ঠিক হচ্ছে তাহলে আমি যাব, আর নাইলে আর যাব না। আমার ফ্যামিলিও আবার বারণ করছে না যে তুমি করো না, কারণ তখন হচ্ছে বলতে গেলে সোশ্যাল মিডিয়া এমনভাবে জিনিসটা হচ্ছে ভাইরাল হয়ে গেছে বা এমনভাবে জিনিসটা ছড়াই গেছে, মানুষ জাস্ট তাকাই আছে কখন আমি তেঁতুলিয়া 0 পয়েন্টে গিয়ে দাঁড়াবো। মানে তখন একটা দায়িত্বর মতো হয়ে গেছে। এতদিন তো আমি শখের বসে শুরু করেছি, বাট তখন পুরো এটা রেসপন্সিবিলিটি যে এনে হাও শেষ করতেই হবে, এতগুলো মানুষ অপেক্ষা করছে, যদি শেষ করতে না পারি এটা পুরো সোসাইটিতে হয়তো একটা ব্যাড ইমপ্রেশন পড়বে। নেক্সট টাইম কেউ এই ধরনের অ্যাক্টিভিটি করতে গেলে তার উপর ব্যাড ইমপ্রেশন পড়বে। এই যে মানুষগুলো চাওয়াগুলো আপনাকে দ্বিগুণ শক্তিশালী করে তোলে পুনরায় হাঁটার জন্য। আপনার তখন তো আস্তে আস্তে অনেকটা পপুলার হওয়া শুরু করলেন, মানুষজন চেনা শুরু করলো, রেখা আপু, তো ওটা কিভাবে এনজয় করতেন তখন? তখন হচ্ছে মানুষের সাথে তো এমনিতেও ধরেন একটা কানেকশন ছিল, যেহেতু ট্রাভেল করছি। তখন হচ্ছে কি রাস্তাঘাটের মানুষজন চেনা শুরু করলো। আগে হয়তো একটা গোষ্ঠী কেন্দ্রিক ছিল, ট্রাভেল কমিউনিটি বা হচ্ছে রানিং কমিউনিটি বা এরকম একটা কমিউনিটি বেস ছিল, কিন্তু এখন রাস্তায় হাঁটছি তখনও হচ্ছে রিক্সার ড্রাইভার, অটো ড্রাইভার, দেন হচ্ছে সিএনজি ড্রাইভার, একজন হচ্ছে কৃষক, সেও এসে বলছে তোমার ভিডিও দেখেছি, তুমি হাঁটছো। মানে অনেক মজা লাগতো ব্যাপারগুলো, যে আরো আমার সুযোগ হয়ে গেছে যে আমি যে জিনিসটা চাইতাম, মানুষের সাথে মিশতে চাই, মানুষের কালচারটাকে এনজয় করতে চাই, আমার অটোমেটিক সুযোগগুলো হয়ে যাচ্ছে। মানুষ আমাকে ডেকে টঙের দোকানে বসাচ্ছে, মানুষ আমাকে ডেকে ওদের লোকাল খাবার খাওয়াচ্ছে, হ্যাঁ রাস্তায় বসে আমার সাথে কথা বলছে, আমি অনেক মজা করছি, অনেক ভালো লাগছে ব্যাপারগুলো। আপনার মানুষ আপনার কোন জায়গা থেকে স্পেসিফিকলি চিনতে শুরু করলো? চিরঙের ভিতর থেকে নাকি চিরঙের বাইরে থেকে? ভিতর। আমার তৃতীয় দিন থেকে মনে হয় এটা বোমলি হচ্ছে সবার কাছে, মানে রাতারাতি হচ্ছে সবার কাছে ছড়াই গেছে যে একটা মেয়ে হাঁটতেছে। আবার অনেক ট্রল হচ্ছিল, মানে সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে ঢুকলে অনেক কথা বলে, হ্যাঁ আমি মাঝে মধ্যে 1-2 দিন হচ্ছে আমি রাতে 1-2 ঘন্টার জন্য ঢুকলে তখন অনেকে দেখলাম যে এটা নিয়ে মিমস বানাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা, যে রাতের কথা, আপনি তখন রাতে স্টে করতেন কোথায় যে হাঁটার? আচ্ছা, রাতে স্টে হচ্ছে আমি একটা কমিউনিটি বেস হচ্ছে টিম বানিয়েছিলাম, যেই টিমের রেসপন্সিবিলিটি ছিল আমি আজকে এতটুকু পর্যন্ত হাঁটবো, এর আশেপাশে যে কোনো একটা লোকাল ফ্যামিলির সাথে আমার থাকার ব্যবস্থা করা। এইভাবে হচ্ছে বিভিন্ন ফ্যামিলির সাথে আমি থেকেছি। তাহলে তো আপনি অসংখ্য আমার হচ্ছে টোটাল 26 দিন ছিল, 26 দিনে মনে হয় আমি 20টা ফ্যামিলির সাথে নাইট স্টে করেছি। আচ্ছা, তাদের অভিব্যক্তি কেমন ছিল?
পুরো এলাকার মানুষ চলে আসতো আপনাকে দেখার জন্য যে একটা মেয়ে পায়ে হেঁটে হ্যাঁ যাচ্ছে। মানে ওরা যখন শুনতো যে মানে এরকম একটা মেয়ে আমাদের ঘরে থাকবে আজকে, পুরো এলাকার সব আপু ভাইয়া মানে স্পেশালি মেয়েরা সবাই চলে আসতো। এটা খুব মজার ছিল। আবার এক একজন মেয়ের এত ইন্সপায়ারিং গল্প ছিল যে আমাকে হচ্ছে মানে অনেকে বলতো আমাকে ঘর থেকেও জানো আমি বাজারে যাওয়ার সময় আমার পারমিশন নেওয়া লাগে, আমার ভয় লাগে, আর তুমি এভাবে পুরো দেশ কেমনে হাঁটছো, এখন থেকে আমি বাজারে যাওয়ার সময় আর ভয় পাবো না। ও মাই গড, মানে এগুলো অনেক মেয়েদেরকে মজা যে লাগতো। মানে এই যে হাঁটার মধ্যে দিয়ে যে আপনি মেয়েদের মনে ভয়টা দূর করে দিচ্ছেন। হ্যাঁ, যে তুমি পুরো বাংলাদেশ হেঁটে বেড়াচ্ছ, আমি তোমার এখান কিছু থেকে হচ্ছে বাজার না, অবধি আমি কেন যেতে বাজার করতে পারবো? চাইলে আমার কি হবে, হ্যাঁ, মানে এরকম একটা ব্যাপার। তখন মানে ওদের কাছে যে পজিটিভ একটা বাইট, যে আমরা সবাই যেটা মনে করি রাস্তায় বের হলেই আমরা কিডন্যাপ হয়ে যাব, রাস্তায় বের হলেই আমাদেরকে মানুষ মেরে ফেলবে, রাস্তায় বের হলেই হচ্ছে আমাকে বাজে অপহরণ কিছু করবে। হতে পারে। মানে হ্যাঁ, এই ধরনের একটা মানে অলওয়েজ কিন্তু আমাদের থিঙ্কিং থাকে, এক্স্যাক্টলি সেটা না। আপনি এই যে সফরে যখন বের হলেন তখন তো অসংখ্য মেয়েদের আপনি মন্তব্য শুনলেন, তো আলটিমেটলি আপনি কি রিয়েলাইজ করলেন যে আমাদের বাংলাদেশ আসলে নারীকে কিভাবে দেখে? আপনি ভালোভাবেই দেখে, আমি কারো চোখে খারাপ দেখি নাই। হয়তো কিছু মানুষ, এটা শুধু বাংলাদেশে না, পুরো ওয়ার্ল্ডেই কিন্তু কিছু কিছু নেগেটিভ জিনিস থাকবেই। ভালো খারাপ না থাকলে কিন্তু আপনি ভালো জিনিসটাকে বুঝতে পারবেন, বুঝতে পারবো না। সো খারাপ ডেফিনেটলি আছে, থাকবে, এটা আপনি চেঞ্জ করতে কিন্তু ভালো পারবেন না। সংখ্যাটাই বেশি, ভালো হ্যাঁ, ভালোর দলটাই সংখ্যা ভারী। অনেক বেশি। আর সবচেয়ে আমি একটা কথাই বলি, আপনি কিভাবে রিসিভ করছেন, আপনি কিভাবে তাদেরকে ট্রিট করছেন। আপনি যদি একটা ছেলেকে আপনি ভাই হিসেবে ট্রিট করতে না পারেন, তাকে ওই রেসপেক্টটা দিতে না পারেন, আপনি তার কাছ থেকে কিভাবে ডিজার্ভ করেন যে সে আপনাকে বোন বোন হিসেবে সম্মান ট্রিট করবে। করবে? মানে নারীদের দিক থেকেও দায়িত্বটা বর্তায় আসলে, ডেফিনেটলি ভাই, এক হাতে কখনো তালি তালি বাজে না। এই যে যমুনা সেতুর কথাটা আপনি বললেন, আপনি যমুনা সেতু যখন চাইলেন সরকার থেকে পারমিশন যে আমি যেতে চাই ওখানে, সরকার আপনি প্রথমে মানে তারা শোনার পর তাদের প্রতিক্রিয়া কি আমি ছিল? সরকারিভাবে আসলে ওইভাবে লিগ্যাল পারমিশনের জন্য এফোর্ট দিই নাই। আমি অনেক খবর নিয়েছি যে এটা হেঁটে যাওয়ার পারমিশন পাবো সরাসরি কিনা। উপস্থিত হয়েছেন কিনা? না, সরাসরি যাই নাই, কারণ হচ্ছে আমি যেইভাবে খবরগুলো নিয়েছি এটা একদম আমার খুব ক্লোজ সার্কেল থেকে আমি নিয়েছি। তো ওরা বললো যে তুমি এটার পিছনে টাইম স্পেন্ড করে লাভ নাই, এই পারমিশন পাবা না কখনো, সো টাইম স্পেন্ড করো না। সরকার আপনাকে সিদ্ধান্ত দিল না আশপাশের যে পরিবেশটা ওখানকার? আমি যতটুকু জানি যমুনার পরিবেশটা কিন্তু খুব অন্যরকম ওয়েদার ওদিককার। এই যে ভেতর থেকে যে তাড়নাটা যে আমি কাজটা করব, এটা কি ওরা না করা পর কি আর দ্বিগুণ হয়েছে যে আমি তো বাবা এবার করে দেখাবো? এটা কি না, আমার ব্যাপারটা ছিল কি আমি হেঁটেই যাব, আমার আসলে কোনো যমুনা নিয়ে কোনো প্রি প্ল্যান ছিল না আমি কি করব। আচ্ছা, এটা আগাম কোনো প্ল্যানিং ছিল না? আগাম কোনো প্ল্যান ছিল না। আমি হাঁটতে হাঁটতেই হচ্ছে, এটা নিশাত মজুমদার আপুকে আই হোপ চিনেন। হ্যাঁ। আমি আপুর আসলে অনেক ফ্যান আর কি, ফ্যান বলতে কি মানে আপু আমার লাইক মেন্টর। সো আপুই হচ্ছে একদিন আমার সাথে হাঁটছিল, আপু আমার সাথে টানা 2 দিন হেঁটেছিল ওই সময়ে। তখন আপু মানে যমুনা নদীর আগে আপু জিজ্ঞেস করলো যে তুমি যমুনা নদী কি করছো, যমুনা ব্রিজ। সে আপু পারমিশন তো পাচ্ছি না হাঁটার, কি করবো নিজেই বুঝতেছি না, এখনো ডিসিশন নিই না। মানে আমার যেটা হয় আমি হচ্ছে 3 সেকেন্ডের ডিসিশন নিয়ে আবার 3 সেকেন্ডে আবার সেটা ঝেড়ে ফেলে। আচ্ছা ফাইনাল করি, এরকম একটা সিচুয়েশন আর কি। তখন আপু বললো তুমি তো সাঁতার জানো না মোটামুটি? আচ্ছা হ্যাঁ আপু, সাঁতরে পার হয়ে যাও। সে খুব ভালো একটা কথা বলেছেন তো, ঠিক আছে ওকে ফাইন। আচ্ছা, এর আগে কি কেউ এরকম ভাবে যমুনার সাথে পার হয়েছিল? মানে এর আগে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সুইমিং প্রতিযোগিতা যেগুলো হয় ওগুলো, সেই সাথে হাঁটার রানিং করেছিল আরফাত ভাই। আচ্ছা, আরফাত ভাই যখন হচ্ছে পুরো বাংলাদেশটা হচ্ছে ক্রস কান্ট্রিটা দৌড়ে করেছিল, তখন হচ্ছে ভাইয়া সাঁতরে পার হয়েছিল। ও আচ্ছা, সেকেন্ড আপনি তাহলে? আমি তো হাঁটার সময় মেয়েদের ক্ষেত্রে কি তারা প্রথম হবেন? প্রতিযোগিতায় কেউ পার হয়েছে কিনা আই ডোন্ট নো, বাট এমনি ক্রস কান্ট্রি হাই কিনা আমি হচ্ছে আর কেউ, আমিও সেটা চেষ্টা করছি যে আমি ছুটে যাচ্ছে কিনা কিছু, না আর কেউ সাঁতার করেনি। আচ্ছা ওকে, তাহলে তো আপনি মেয়েদের মধ্যে আসলে পুরো বাংলাদেশটা হেঁটেছেই হচ্ছে আমি, সাথে আরেকটা আপু আছে, উনি আর ওনার হাজবেন্ড হেঁটেছিলেন। উনি আমার খুব ক্লোজ, মানে বড় আপুর মতোই আর কি। আপুর আর আমি ছাড়া আর কেউ এখনো পর্যন্ত হাঁটেনি। আর আরেকটা মেয়ে এখনো হাঁটছে, সে ও 64 জেলা হেঁটে ভ্রমণ করছে। আচ্ছা, এটা আপনি তো বুঝতে পারছেন, ওই মেয়েটাও চট্টগ্রামের মনে হয়। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে পডকাস্টটি দেখছেন, তো যদি আপনাদের শখ থাকে পায়ে হেঁটে বাংলাদেশ ঘুরে বেড়ানোর, তো দয়া করে একটু আপুর সাথে যোগাযোগ করবেন। আপু আপনাদেরকে ভালো টিপস দিতে পারবে। সত্যিকার অর্থে এটা খুব মানে এই জায়গায় তো গাইড পাওয়া যায় না। আপনি ধরেন যে অন্য কোনো সমস্যা আপনি গাইডটা পাবেন, এই জায়গায় আপনি গাইড করতে পাবেন যে আমি পায়ে হেঁটে যাচ্ছি, আমি কি করবো। এই যে যমুনা যে আপনি পাড়ি দিন, একটা ইন্সপায়ারিং বিষয়। তো সামনে থেকে যে কেউ যদি পারতে সাথে আপনার সাথে বলবে যে আপনি কি করতে পারি।
ডেফিনেটলি। যেমন আমার পরে হচ্ছে একজন ভাইয়া সাঁতরে পার হয়েছিলেন, তো ভাইয়াকে যেমন আমাকে যে টিম সাপোর্ট করেছিল ওদের টিমের সাথে হচ্ছে ভাইয়াকে আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম, তো ওনারা হচ্ছে ভাইয়াকে অনেকটা এই যে বিষয়টা, এই যে কানেক্টিভিটিটা। হ্যাঁ, তারপর হলো যে আপনি দেশের বাইরে কোন কোন দেশে ঘুরছেন? আমার পাহাড় প্রেমী মানুষ তো, এই জন্য এখনো পর্যন্ত নেপাল আর ইন্ডিয়া ছাড়া অন্য কোথাও ঘোরা হয় কোন কোন পাহাড় আপনি ঘুরছেন এই পর্যন্ত? আচ্ছা, ইন্ডিয়াতে হচ্ছে ক্লাইম্বিং করেছি 6000 মিটারের একটা পর্বত, ওইটার নাম হচ্ছে মাউন্ট কানামু। আর নেপালে হচ্ছে 6000 মিটার লাস্ট টাইম করেছিলাম, যেটা ওইটার নাম হচ্ছে, আমি আসলে নাম ভুলে যাই মাঝে মধ্যে, চুলো ফারিস্ট। ইয়েস, ওইটা হচ্ছে আমাদের লাস্ট উইন্টার এক্সপিডিশন ছিল। এরপরে সুরিয়া পিক ছিল, ইয়ালা পিক ছিল, দেন হচ্ছে গোসাইকুণ্ড পিক ছিল। এগুলো সবগুলাই ছিল আসলে উইন্টার এক্সপিডিশনই। বাংলাদেশ থেকে যে উইন্টার এক্সপিডিশনটা হয় ওইটার এজ এ ক্লাইম্বার হিসেবে। ওকে, সমুদ্র কি আপনাকে টানে না? খুব একটা না, সমুদ্র টানে, বাট হচ্ছে নর্মাল র্যান্ডম আমি বসে সমুদ্র দেখবো, এই জিনিসটা আমার কাছে খুবই অদ্ভুত লাগে। আরে কোনো কাজ নাই, সমুদ্র দেখে বসে বসে কি দেখবো? এই পডকাস্ট শুনলে তো সমুদ্র ব্যাপারে আপনাকে না না না, আমি সমুদ্রের সাথে হচ্ছে এখন আরেকটা জিনিস লিঙ্ক করেছি, সেটা হচ্ছে সার্ফিং। আমি হচ্ছে লাস্ট সার্ফিং শিখেছি রমজানে। সার্ফিং শিখতে গিয়ে আমি সমুদ্রের প্রেমে পড়েছি। মানে যখন হচ্ছে সমুদ্রের সাথে একটা এক্সট্রা অ্যাক্টিভিটি অ্যাড হলো, তখন আমার মনে হয়েছে না, ইটস ওকে, এখন মজা পাওয়া যাচ্ছে। আচ্ছা, যখন সাঁতরে পার হচ্ছি তখন একটা মনে হয় হ্যাঁ, মানে এক্সট্রা কিছু কারিকুলাম যদি অ্যাড করা যায় তখন মজা লাগে। এমনি তো বসে র্যান্ডম কি আর সমুদ্র দেখবো। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো ওইটাই দেখবো যে একটু সাথে একটু যে কি বলে যে বিচের কাকা খাবো, একটু সমুদ্র, আমাদের কাছে এইটুকুই ভাই আনন্দ। আপনাদের মধ্যে যে ক্রাইম করাই, যে বড় বড় অ্যাডভেঞ্চার করা, আমাদের যমুনা নদী সাঁতরে পার হয়, এত বড় কলিজা নিয়ে জন্মায় নেই। আচ্ছা, কেউ যদি আপনার মতো এরকম হাঁটতে চায়, 64 জেলা হোক, টেকনাফ থেকে তেঁতুলিয়া হোক, তার জন্য যে আপনার একদম সর্বনিম্ন 3টা পরামর্শ দিতে হয়, তাহলে কোন 3টা পরামর্শ আপনি দিবেন? 1 নম্বরে বলবো প্রস্তুতি। আপনি হাঁটার আগে ডেফিনেটলি প্রি প্ল্যান থাকতে হবে। দেন আপনার মানে প্রস্তুতির সাথে রোড প্ল্যানটা সহ চলে যায় আসলে, প্রপার রোড প্ল্যান করা। দেন হচ্ছে লোকাল মানুষকে রেসপেক্ট করা, লোকাল কালচার যেটা, মানে আমি হচ্ছে এমন একটা জায়গা দিয়ে হাঁটছি যেখানে জীবনে শার্ট প্যান্ট পরা মেয়ে দেখা নাই, সেখানে যদি আমি হচ্ছে টি শার্ট পরে ট্রিকটার পরে হাঁটি, এটা কখনো আসলে কালচারকে রেসপেক্ট করা হয় না। আমি তার কাছে যাচ্ছি, সে কিন্তু আমার কাছে আসছে না। সো এই লোকাল কালচারটাকে রেসপেক্ট করা, ওই অনুযায়ী হচ্ছে আপনার ড্রেস আপ সেন্সটা রাখা। আর লোকেশন অনুযায়ী, হ্যাঁ, মানে আমি পুরো বাংলাদেশের কালচার অনুযায়ী হচ্ছে তখন পুরোটাই হচ্ছে মানে 3 পিস বা হচ্ছে আমাদের লোকাল, এটাই আমি ক্যারি করেছি যতটুকু পসিবল হয়েছে আমার পক্ষে। দেন লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মেন্টালি প্রিপেয়ার থাকা। আমার সাথে এখানে যে কোনো কিছু হয়েছে, এনিথিং, আর এটাকে হ্যান্ড ওভার করার মতো মেন্টাল স্ট্রেংথ খুব জরুরি। হ্যাঁ, আর কন্ট্রোলিং ব্যাপারটা, রাস্তায় অনেক বাজে বাজে কথা শুনবেন, অনেকে অনেক কিছু বলবে, স্পেশালি হচ্ছে আপনি যখন হাইওয়ে দিয়ে হাঁটবেন, আপনার এক একটা হচ্ছে বাসের যে কোনো গাড়ির হচ্ছে হেল্পাররা হচ্ছে ড্রাইভারদের যে আই কন্ট্রাক্ট, এই জিনিসটা আপনাকে একদম ড্যামেজ করে দিবে। সো এটাকে হ্যান্ড ওভার করার মতো বা এটাকে মানে নেওয়ার মতো এই ক্যাপাবিলিটি তৈরি করা, যে আমার সাথে যে কোনো কিছু হইতে পারে, যে কোনো ঘটনা ঘটতে পারে, এটা আমি পজিটিভলি নিব। কি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে? মেয়েদের বিষয় আলাদা কোনো, মেয়েদের ব্যাপারে আলাদা কোনো, স্পেশালি একটু মেয়েদের ব্যাপারে এটা একটু বেশি, কারণ একজন ছেলে র্যান্ডমলি হাঁটলে তার দিকে কখনো কোনো ড্রাইভার বা কন্ট্রাক্টর ওইভাবে তাকাবে না, যেটা হচ্ছে একটা মেয়েকে দেখলে হয়তো তাকাতে পারে। আপনি এই যে হাঁটলেন, তারপর হলো যে পাহাড় চড়লেন, এখন আবার সমুদ্রের প্রতি নতুনভাবে প্রেম জাগলো, এখন প্রকৃতির সাথে আপনার সম্পর্কটা কেমন? আমার মনে হয় প্রকৃতিই তো আমাকে বাঁচিয়ে রেখেছে। সো আসলে প্রকৃতিরই তো সন্তান, সো প্রকৃতি যা আমিও তা। আপনি চট্টগ্রাম বাঁশখালীর মেয়ে, আমাদের চিরংটা মোটামুটি পাহাড় পর্বতে ঘেরা, বাঁশখালী তো ওখানে যথেষ্ট পাহাড়। তো এই পাহাড়কে আপনি কোনোভাবে এই ইন্সপায়ার করছে যে এই যে পাহাড়ের প্রতি? ডেফিনেটলি, মানে আমি তো এখান থেকেই উঠে আসছি, মানে ছোটকাল থেকে হচ্ছে আমাদের বাঁশখালীর যেই ছোটখাটো পাহাড় ছিল সেগুলো তো ঘুরে বেরিয়েছি। আমার খালাতো ভাইদের সাথে, কাজিনদের সাথে হচ্ছে আমি লাকড়ি কুড়াতে যেতাম, সেটার জন্য আমার প্রচুর মার খেতাম। তো যেটা হয়, মার খাওয়ার পরে একটা জেদ হতো, আরে আমি পাহাড়ে গেছি বলে আমাকে মারলো, আমি কালকে আবারও যাবো। তো এইভাবে যেতে যেতে হচ্ছে মানে এখান থেকে আসলে উঠে আসা, এখানকার যে মানে এত
চট্টগ্রামে যেহেতু আমার জন্ম, এখানেই আমার একদম স্টাডি থেকে শুরু করে সবকিছুই চট্টগ্রাম কেন্দ্রিক। সো এখানকার যে প্রকৃতি বা এখানকার যে ন্যাচারাল বিউটি, এটা ডেফিনেটলি আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে। কারণ ছোটকালে যখন হচ্ছে কাজিনদের সাথে হচ্ছে পাহাড়ে লাকড়ি কুড়াতে যেতাম, তখন যে হচ্ছে হাতিদের ধাওয়া বা হচ্ছে বিভিন্ন ধরনের মজার মজার স্টোরিগুলা, সেই জায়গা থেকে শুরু করে এখন প্রফেশনালি এটা হচ্ছে আমি করছি আর কি। করছেন, করে যাচ্ছেন এখনো। আমরা দোয়া করে যেন আরো সামনে করতে পারেন। আমার এই যে হাতিদের ধাওয়া, আপনার বাঁশখালী আমি যতটুকু জানি হাতির উৎপাত বেশ মহামারী আকারে ব্যাপার আর কি। তো ওর মজার গল্প আছে হাতি নিয়ে? অনেক মজার গল্প আছে, একটু তার শুনি মধ্যে তাহলে একটা আমরা। হচ্ছে খুবই ইন্টারেস্টিং। আমার কাজিনরা হচ্ছে সবাই পালিয়ে গেছে, আমি তো হচ্ছে খুব একটা এগুলা হাতির আওয়াজ বুঝতাম না। শুনে? আচ্ছা, নে, হাতির আওয়াজ শুনেই ওরা পালিয়ে গেছে, আমি আচ্ছা। খুব একটা বুঝতাম না। আমি হাতিদের পিছনেই পড়ে গেছি, তো ওদের কানগুলো তো এত বিশাল বিশাল, সো ওরা আমাকে আর দেখছিল না, তাই আমি ওদের পিছনে পিছনে হচ্ছে খুবই চিল করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। মজা। তো একটা আচ্ছা। সময় গিয়ে হচ্ছে আমার কাজিনরা পিছন থেকে আমাকে ফিসফিস করে বলছিল, আর যেও না, আর যেও না, এদিকে আসো, এদিকে আসো। এটা খুব মজার ছিল। আচ্ছা, আর কোনো ঘটনা হাতি নিয়ে? আর কোনো ঘটনা আছে? আর কোনো ঘটনা ওইভাবে মজার ছিল না, বাট এমনি দূর থেকে এরপর থেকে তো হাতি দেখলে আমি ধরেই পালাই গেছি আমি ওদের শুনছি মতো। কি এরকম যে আমার কিছু শোনা ঘটনা আর কি, বাস্তব কিনা জানি না, যে অনেক সময় কি বাসার পাশ দিয়ে হাতি গিয়ে হয়তো বা বাসা ভেঙে দিচ্ছে, বাড়ি ভেঙে দিচ্ছে। তো অনেক সময় অনেক গরিব মানুষ গিয়ে নাকি হাতিকে বললে যে মামা আমার ঘর বাড়ি ভাঙিও না, আমি খুব গরিব মানুষ, আমার ঘরটা ছেড়ে দাও। তো হাতি নাকি ছেড়ে দেয়, এরকম কি হয়? এরকম অনেক শুনেছি, বাট আমি লাইভ আসলে দেখিনি। তো ওদের কাছ থেকে শুনতাম যে মানে মামা ডাকতো, হাতি শব্দটা ইউজ করা যাবে না, এরকম আচ্ছা, একটা মামা হচ্ছে, ডাকতে হবে। এরকম একটা ব্যাপার এখনো স্টিল আছে ওইটা, যে মামা ডাকতে হবে, কারণ হাতি ডাকলে তারা রাগ করে আবার আসবে, তারা নাকি শুনতে পায়। ও আচ্ছা, I don't কান know. যেহেতু বড় বড় আছে, I don't know. তারা নাকি বেশি। জেনে যায়, সো এই জন্য সবসময় মামা ডাকতে হতো। তো আমার সাথে ওইটাই একটাই মজার ঘটনা ছিল। এরপর থেকে আমার কাজিন আমাকে খুবই স্ট্রিক্ট রুলস মেনটেন করে মানে মানা করে দিয়েছে যে এরকম দেখলে পালিয়ে যেতে হবে, ওদের সামনে আসা যাবে না। পলায়ন করা জরুরি। ওকে। আচ্ছা, আপনার এই যে পাহাড়ের বিষয়টা, যে প্রথম কবে আপনি তো ছোটবেলা অসংখ্যবার দুষ্টমি করে এমনি এমনি মজা করে আনন্দ করে পাহাড়ে উঠেছেন, প্রথম কবে কোন পাহাড়ে প্রফেশনাল উঠছিলেন মনে পড়ে? প্রফেশনালি বলতে গেলে বিজনেস তো করছি এখন। আর হ্যাঁ, এটা বলে রাখা ভালো দর্শকদের উদ্দেশ্যে যে উনি কিন্তু ট্রেকিং লিডার, ওনার নিজস্ব বিজনেস এটা। চিটংয়ে উনি বলা যায় নাম্বার 1-ই আছেন, ঠিক আছে? না, ওইটা আসলে না, মানে প্রফেশনালি বলতে গেলে এটা বিজনেস হিসেবে আমি হচ্ছে নিয়েছি 2017-18 ওই সময়ে। তখন থেকে হচ্ছে প্রফেশনালি এটাকে নেওয়া শুরু করেছি, বাট এর আগে প্রচুর ঘুরেছি, প্রত্যেকটা জায়গায় নিজে এক্সপ্লোর করার পরে হচ্ছে ক্লায়েন্টদেরকে নিয়ে ওখানে না, আপনি ধরেন, আমি একটু অ্যাড করি, ছোটবেলায় আমাদের মা বাবা চাই যাবো তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, সরকারি চাকরি করবা, কিছু একটা করবা টাইপ। তো আপনি কি তখন থেকে চিন্তা করতেন যে না আমি ট্রেকিং লিডার না হবো? না এই না, type এর কিছু একদমই একটা? না। আমার ফ্যামিলির খুবই ইচ্ছে ছিল আমাকে টিচার বানাবে, আচ্ছা, আর হচ্ছে আমার ভাইয়ার ইচ্ছে ছিল আমাকে ডিফেন্সের কোনো একটা পজিশনে দিবে, আর আমার ইচ্ছে ছিল হচ্ছে আমি পুলিশ হব। এটা তো খুব যায়, ডিফেন্স পুলিশ এটার সাথে হ্যাঁ, আমি পুলিশ হব, মানে এটা আমার খুবই ড্রিম ছিল। এরপরে পরে হচ্ছে আমার মনে হয়েছে না আমি উকিল হব। উকিল হওয়ার চক্করে গিয়ে আমি ক্লাস 9-এ হচ্ছে আর্টস সাবজেক্ট চুজ করেছি, মানে সায়েন্সে নাকি আমি আর্টসে পড়বো, আমি উকিল হব। কিন্তু পরে পরে হচ্ছে আমি পুলিশ হওয়ার জন্য হচ্ছে সাধারণ আনসারের ট্রেনিং পর্যন্ত করেছি গাজীপুরে গিয়ে, সরকারি 10% কোটা সংগ্রহ করেছি অনেক কষ্ট করে। কিন্তু মানে ফাইনালি এখন এসে হচ্ছে ভবঘুরে একজন মানুষকে নিয়ে ঘুরাই, নিজে ঘুরি, এটাই। মানে এটা আসলে ওই যে বলে না সমাজ, পরিবেশ, পরিস্থিতি, সময়ের সাথে আসলে। আমি এই পয়েন্টে আসতে চাচ্ছি যে আপনি কখন ঠিক করলেন বা কিভাবে মাথায় আসলো যে এটাকে আমি প্রফেশনাল নিব? এটা কিভাবে মাথায় আসলো? এটা মাথায় আসলো যখন আমি র্যান্ডমলি ঘোরাঘুরি শুরু করি, স্পেশালি অনার্সে। ইন্টারে হচ্ছে আমি অনেক মার্কেটিংয়ে জব করতাম, মানে ইন্টারে থাকা অবস্থায় ওই মার্কেটিংয়ে জব করতে গিয়ে আমি প্রচুর জায়গা এক্সপ্লোর করেছি, অনেক মানুষের সাথে কানেক্টেড হয়েছি। তখন আমার খুব মজা লাগতো যে এত মানুষ, আমি তখন কাজের পারপাসে যেতাম, বাট নিউ মানুষদের সাথে যে মিট আপ, এটা খুব দারুণ লাগতো যে প্রত্যেকদিন নিউ প্লেস। তো এরপরে অনার্সে এসে যখন আমি চরম লেভেলের ঘোরাঘুরি শুরু করলাম, যে প্রত্যেক বৃহস্পতিবারে বের হয়ে যাচ্ছি, প্রত্যেক ভ্যাকেশনে বের হয়ে যাচ্ছি, পাহাড়ে যাচ্ছি, ঘুরছি, তখন আমার কাছে মনে হয়েছে আসলে চাকরি দিয়ে কি আমাকে হবে? তাও ফ্যামিলির প্রেশারে যে তুমি চাকরি করো, এক্সপিরিয়েন্স গ্যাদার করো, এই যে ইন্টারের পর থেকে চাকরি করা যে চক্কর, তো ওইটার পরে হচ্ছে আমি প্রফেশনালি বিজনেস করছি, আবার অন্যদিকে কর্পোরেটে জব করছি, আবার অন্যদিকে পড়াশোনা করছি, আবার বিজনেস দাঁড় করানোর একটা চেষ্টা করছি। এটা কয় সালে? 15-16-17 থেকেই হচ্ছে এই চক্কর আসলে শুরু, মানে এসএসসির পর থেকে আমার এই জার্নি শুরু।
আপনি তখন থেকে চিন্তা যে আমি ব্যবসা দাঁড় করাবো, ওকে ফাইন। তখন থেকে ব্যবসা দাঁড় করানোর প্ল্যান ছিল না, তখন হচ্ছে আমি এক্সপেরিয়েন্স গ্যাদার করার জন্য চাকরি করছি, বিভিন্ন মার্কেটিং এর যে প্রসেস গুলো থাকে এগুলোতে চাকরি করছি। ইন্টার পুরোটা এইভাবে কেটেছে। দেন ওই যে সার্টিফিকেট পাওয়ার যে চক্কর ছিল, গাজীপুরে গিয়ে ট্রেনিং করেছি। তো অনার্সে যখন উঠলাম তখন আমার অনেক সামাজিক সংগঠনের সাথে আমি কাজ করতাম, আর এত ফ্রিডমলি কাজ করতেছি যে আমি নিজে টাকা ইনকাম করার ট্রাই করতেছি, বিজনেস দাঁড় করানোর ট্রাই করতেছি, আবার চাকরি করছি, আবার সামাজিক সংগঠনে টাইম দিচ্ছি। তো জিনিসগুলো আমার খুব মজা লাগতো। মাঝখানে যখন করোনা চলে আসে, করোনাতে পুরাটাই হচ্ছে স্টপ, মানে একদম ঘরে বসা। এই সময়টা আমার এত সাফোকেটিং কেটেছে, কারণ আমি চাকরি করলেও মার্কেটিং এ থাকার কারণে আমার ঘোরাঘুরির মধ্যে কিন্তু আমার চাকরিটা ছিল। ব্যাপারটা হতো যে আপনাদের ঘোরাঘুরি মানুষ, সেটা পূর্ণ হয়েছে। এরপরে হচ্ছে করোনার পরে আমি লাস্ট হচ্ছে যে জবটা ছেড়েছি, ওইটা ফুললি ছিল আপনার 9 to 5 এর সিস্টেম। মানে আমার অফিস শুরু হতো 12টা থেকে, ওদিকে 10টা 11টা পর্যন্ত আমার অফিস করতে হতো অনেক সময়। তো আবার হচ্ছে পরের দিকে আবার ডিউটি চেঞ্জ হয়ে 10টা থেকে 9টা 10টা এরকম, মানে ফুল জবে। মানে এটা খুবই সাফোকেটিং লাগতো আসলে, সারাদিন কাজ করছি, তাও আমি ঘোরাঘুরি বন্ধ করি না। আমি অফিস শেষ করে বৃহস্পতিবার ঘুরতে চলে যেতাম, শুক্রবারে ঘুরে শনিবারে আবার অফিস করতাম। তো এই যে এই সাফোকেটিং 2টা বছর ছিল, আমি এই 2টা বছরে মনে হয় অসংখ্যবার চাকরি ছাড়া ডিসিশন নিয়েছি। মানে আমার বিজনেস বন্ধ হয়ে গেছে এই চাকরিতে যাওয়ার পরে, কারণ আমি বিজনেসে টাইম দিতে পারছি না। আর এত পলিটিক্স, এত স্ট্রিক্ট রুলস, এগুলা পোষাতো না। তো পরে হচ্ছে লাস্ট যখন আমি চাকরি ছাড়ি, তখন সবাই বলছিল যে তুমি ভালো একটা পজিশনে আছো, অনার্স কমপ্লিট করে, মানে অনার্স কমপ্লিট করার পরে যেদিন আমার সার্টিফিকেট রেজাল্ট আসছে ওদিনই আমি চাকরি ছেড়ে দিয়েছি। মানে সবার কথা একটাই ছিল যে তোমার এখনই তো সময়, তুমি হচ্ছে ভালো একটা পজিশনে যাওয়ার, তুমি এখন কেন চাকরি ছাড়ছো? তখন আমি সবাইকে একটাই জবাব দিয়েছি, আমি স্টাডি অবস্থায় যতদিন ছিলাম আমি অনেক চাকরি করেছি, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। এবার মনে হয় আমার নিজেকে টাইম দেওয়ার সময়, এখন আর চাকরি করব না। একদম ডিফারেন্ট চিন্তা। মানুষ চিন্তা করে আমি স্টাডি করছি, এবার আমি চাকরি করব। আমি স্টাডি করছি, পাশাপাশি চাকরি করছি, এখন আমি নিজেকে দেওয়ার জন্য। হ্যাঁ, এই সময়টা আমার প্রচুর লটস অফ এক্সপিরিয়েন্স, সেটা কর্পোরেট হোক বা মার্কেটিং হোক, সবকিছু নিয়ে। সো এখন আমার যে এক্সপিরিয়েন্সগুলো আছে এগুলো যখন আমি আমার বিজনেসে অ্যাপ্লাই করব, আমার প্রতিষ্ঠানটাকে আমি ওই লেভেলে নিয়ে যেতে পারবো। সো যেহেতু আমি ঘোরাঘুরি পছন্দ করি, আমার ঘোরাঘুরি নিয়েই অলরেডি রানিং বিজনেস আছে, সো আমি এটাতেই টাইম দিব। প্রথম 1 বছর একদম নিজেকে টাইম দিলাম, এই যে ওই 1 বছরের মধ্যেই কিন্তু এই হাঁটাহাঁটির ব্যাপারগুলো আসলো। সো এগুলো করতে করতে হচ্ছে এখন আলহামদুলিল্লাহ খুব মনে হয় ভালোই আছি। এখন জীবন আপনার কাছে কেমন? জীবন হচ্ছে অন্যরকম মজার। প্রত্যেক দিন নতুন নতুন মানুষের গল্প, প্রত্যেক দিন নতুন নতুন মানুষের স্বপ্নের ডেস্টিনেশন কভার করিয়ে দেওয়া, মানুষের যেই মানে আমি যেহেতু হাই অ্যালটিটিউড ট্রেক নিয়ে কাজ করছি রাইট নাও, নেপালের বিভিন্ন ট্রেল নিয়ে কাজ করছি, আর বাংলাদেশে তো আছে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে বলবেন যে আপনি অ্যাকচুয়ালি কি কাজ করেন, আমাদের অনেকে হয়তো বুঝবে না, একটু বুঝিয়ে বললে একটু ভালো। আমার এক্স্যাক্টলি আমার যে কাজটা ট্রাভেল এজেন্সি বলা যায়, বাট আমাদের যে ইভেন্টগুলো থাকে বা আমি যে জায়গাগুলো নিয়ে কাজ করি সেগুলো হচ্ছে পাহাড় কেন্দ্রিক। মানে নর্মাল কোনো রিসোর্টে গিয়ে থাকা না বা এই টাইপের না। এখানে হচ্ছে সারাদিন হচ্ছে মানে মানুষ আমাকে টাকা দেয় কষ্ট করার জন্য, হাঁটার জন্য। বলি জাস্ট এক্সাম্পল হিসেবে যদি বলি, বাংলাদেশের মধ্যে ধরেন রংরাংটিস্তান একটা ট্রেল আছে যেটা পাহাড় কেন্দ্রিক ট্রেল, যেখানে হচ্ছে 3 দিন হাঁটা লাগে। ওই 3 দিন হাঁটার জন্য হচ্ছে আমি একটা ইভেন্ট খুলছি যে এই জায়গাগুলোতে যাব, এই লোকাল যে পাহাড়ি যে গ্রামগুলো আছে এই গ্রামগুলোতে ঘুরবো। এখানে বাংলাদেশের কিছু পাহাড় আছে, এই পাহাড়গুলো আমরা সামিট করব, পাহাড়গুলো ছুঁয়ে দেখে এক্স্যাক্টলি। দেন হচ্ছে এই পাহাড়ি কালচারটাকে আমরা দেখবো, প্রকৃতির ক্লোজে যাব যেখানে খুব একটা নেটওয়ার্ক নাই, মানে এক কথায় যানজট, আমাদের যে যান্ত্রিক জীবন বলা যায় 3 দিনের জন্য নেটওয়ার্কের বাইরে, হ্যাঁ যান্ত্রিক যেই জীবন, এই জীবন থেকে 3 দিনের জন্য আমরা নিজেদেরকে সময় দিব। তো ওখানে দেখা যায় ইভেন্টে বিভিন্ন ভাবে হচ্ছে অনেক মানুষ কানেক্টেড হয়, একটা টিম হয়ে যায়। ওই টিমটা নিয়ে আমি যাই, আমি ট্র্যাক লিডার হিসেবে, আমার মানে ওদের গার্ডিয়ান হিসেবে আমি যাই, মানে ওদের ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে আমি ফলো আপ করি, মানে সবকিছু অর্গানাইজ করি আমি ওদের ট্র্যাক লিডার হিসেবে থাকি। সো ওদেরকে ওই জায়গাটা ঘুরিয়ে এনে আবার হচ্ছে সুস্থভাবে পৌঁছে দেওয়ার যে রেসপন্সিবিলিটিটা ওইটা মেনটেন করার ট্রাই করি। রান্না বান্না কি ওখানে আপনারা নিজেরাই? হ্যাঁ, আমরা নিজেরাই করি। আমরা সারাদিন হাঁটার পরে আবার নিজেরা রান্না করে আমাদের গেস্টদেরকে খাওয়াই। ও আচ্ছা, মানে ওটা কি আপনার যে গ্রাম থেকে বাজারটা ওই লোকাল? আমরা হচ্ছে যেখান থেকে নিয়ে যাই, মানে ডিপেন্ড অন এক একটা ট্রেক আসলে এক এক রকম। মূল বাজার যেখানে থাকে ওখান থেকে হচ্ছে আমরা বাজার নিয়ে যাই, আর পাহাড়িদের যে গ্রাম থাকে ওখান থেকে আমরা চাল সংগ্রহ করি, সবজি পেলে সবজি সংগ্রহ করি, যখন যেখানে যেটা
ফ্লেক্সিবল সেটা আমরা কালেক্ট করার ট্রাই করি। সেই হিসাবে তো আপনি অসংখ্য পাহাড়ি খাবার দাবার খাওয়া হ্যাঁ হইছে বলা যায়। এটা কয়েকটা মানে আপনার ফেভারিট পাহাড়ি খাওয়ার সম্পর্কে বলেন, মানে নাম বলেন, এবং কোন কোন পাহাড়ি ফুডগুলো অবশ্যই আমাদের ট্রাই করা উচিত বলে মনে হয়? বাঁশকুড়াল তো প্রথমে আছেই, সব বেশ জনপ্রিয়, এটা খুবই টেস্টি, খেতে পারলে খুবই মজা। আর দেন হচ্ছে মিষ্টি কুমড়া, বাংলাদেশের জন্য মিষ্টি কুমড়া ডেফিনেটলি একবার হলেও ট্রাই করতে হবে, পাহাড়ি মিষ্টি কুমড়াটা। দেন মারফা, এরপরে হচ্ছে আপনার একটা এটা মনে হয় ফুল, যে কোনো একটা ফুল আর কি, ফুলটা হলুদ ফুল টাইপের ওরকম, এটা হচ্ছে ওরা ভর্তা বানায়, এটা খুব মজা। আর ওদের যেই আপনার সবজিগুলা সেদ্ধ করে ওরা খায়, মানে জাস্ট সেদ্ধ করে জাস্ট একটা ভর্তা বানিয়ে ওইটা মানে ওই সেদ্ধ সবজিটার সাথে, মানে অনেক টেস্টি, সে সাথে অনেক হেলদি। আচ্ছা ওকে, আচ্ছা, না শুনে জিভে জল চলে আসছে। যাক না, কোনো একদিন। আর হচ্ছে ভুট্টা, ডেফিনেটলি ভুট্টা সেদ্ধ ভুট্টাটা অনেক মজা হয়। আচ্ছা, কোনো একদিন আমার ইচ্ছে যে আপনার সাথে ট্র্যাকে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্য, যদি আপনি স্পন্সর করেন তাহলে। আচ্ছা ওকে, ধরেন আপনি মানে একদিকে বাংলাদেশের সবুজ প্রকৃতি, আরেকদিকে আপনি নেপালে যান, পাহাড়, একদম সম্পূর্ণ অপোজিট একটা বিষয়, যে মানে ওখানের মধ্যে সম্পূর্ণ বলা যায় বরফ, হিমালয়। এই দুই দেশের ভৌগোলিক এবং এই যে বৈচিত্র্যময় যে ঋতু, এই পার্থক্যটাকে আপনি কিভাবে দেখেন, এটা কিভাবে উপভোগ করেন আপনি? দুইটা ন্যাচারি মানে আলাদা আসলেই, বাট মজা লাগে সবচেয়েতে, যেহেতু আমি টিম নিয়ে যাই। সো এখানে আর ওখানকার যদি ডিফিকাল্ট পার্থক্যর মানে টিম বেস যদি বলি, যে আমি হয়তো র্যান্ডমলি যাচ্ছি থেকে আমার খুব একটা ওইরকম প্রবলেম হচ্ছে না, বা আগামীতে হলেও হইতে পারে, না হওয়ার কিছু নাই। ওখানে হচ্ছে আসলে হাই অ্যালটিটিউড, আর আমরা থাকি জিরোতে। সো ওখানে যাওয়ার পরে আমাদের হচ্ছে আসলে বিভিন্ন ধরনের সিকনেসের ব্যাপার স্যাপার চলে আসে। দেন অ্যালটিটিউডের সাথে বডি অ্যাডজাস্ট করা যে প্রসিডিউর, সো এগুলো সব মিলিয়ে ওইটাও একটা নতুন চ্যালেঞ্জ, নতুনভাবে এটাকে অ্যাকসেপ্ট করা, আর ওইটার সাথে অ্যাডজাস্ট করা যে প্রসিডিউর, যে ওইভাবে চলার যে ব্যাপারটা, এগুলো খুব। এখন কি আপনার সমস্যা হয়, একদিকে নেপাল একদিকে বাংলাদেশ, এই যে রেগুলার একটা আসা যাওয়া, এই যে ওদিককার ওয়েদার এদিককার ওয়েদার তো একদম আকাশ পাতলা বেশ কম, হ্যাঁ এটা কিভাবে আপনি অ্যাডজাস্ট করেন? আসলে মাঝে মধ্যে একটু প্রবলেম হয়ে যায়, যেমন বাংলাদেশে এখন অনেক বেশি গরম, আবার ওখানে হচ্ছে ঠান্ডা। ওখান থেকে এখানে আসার পরে হচ্ছে দেখা যায় প্রথম এক সপ্তাহ অনেক কষ্ট হয় মানে অ্যাডজাস্ট করতে, বাট আমরা তো আসলে এই সেক্টরে যারাই কাজ করি আমরা আসলে অ্যাডজাস্ট করার জন্যই মনে হয় মানে অ্যাডজাস্ট করে নিতে হয়, হয়ে যায় আস্তে আস্তে। ওই যে আপনি যখন যে পরিবেশে থাকবেন আপনাকে পরিবেশই তৈরি করে নিবে আর কি, আপনাকে তৈরি হতে হয় না। ওকে, আপনার নেপালের কোন জায়গাগুলো মাস্ট বি যাওয়া উচিত বলে মনে হয়? নেপাল আমি অনেক বেশি ঘুরেছি, ব্যাপারটা একদম তেমন না, কারণ হিমালয় হচ্ছে মানে হিমালয় বিশাল। আমার যে ঘোরার এক্সপিরিয়েন্স সেই জায়গা থেকে আমি বলবো যে আপনার নেপালের হিমালয়ান বিউটি ডেফিনেটলি অনেক সুন্দর, এটা নিয়ে এক্সপ্রেস করার কিছু নাই। বাট নেপালে যে আপনার নিচু যে জায়গাগুলো যে আছে, যেমন লুম্বিনী, দেন হচ্ছে আপনার সাফারি করার কিছু জায়গা আছে, এই জায়গাগুলা অনেক সুন্দর, এগুলাতে যাওয়া উচিত। মানে আমরা তো ম্যাক্সিমাম নেপালে গেলেই সবাই কি করি মাউন্টেন ভিউটার দিকেই ম্যাক্সিমাম যাই, বাট এই যে নিচের যে জায়গাগুলো এগুলো অনেক দারুণ। আচ্ছা, আর হলো যে আপু, যে কোনো আন্ডাররেটেড জায়গা সম্পর্কে বলবেন কিনা, যেটা মানুষ মানে জানে না কিন্তু জায়গাটা অনেক সুন্দর, এমন কোনো জায়গা আপনার দেখার সুযোগ হয়েছে কিনা নেপালে? নেপাল আসলে আমরা তো হচ্ছে জনপ্রিয় সাইটগুলোতেই যাই সব সময়, যেহেতু ট্রেকিংয়ে যাই, মাউন্টেনিয়ারিংয়ে যাই, তো দেখা যায় ঘুরে ফিরে হচ্ছে ওই পরিচিত জায়গাগুলো, হ্যাঁ পরিচিত জায়গাগুলোতেই যাওয়া হয়। তবে আপনার দেখা যায় আপনি যে কোনো ধরেন পোখরাতে গেলেন, পোখরার আশেপাশে দেখা যায় অনেক গ্রাম আছে, সেই গ্রামগুলো অনেক সুন্দর, থাকার সুযোগ হয়েছিল। হ্যাঁ, আমি একটা গ্রামে হচ্ছে এখনো মাঝে মধ্যে গেলে থাকি, প্রায় 1 মাস 2 মাস এরকমও থাকা হয়েছে। একটা গ্রামে হচ্ছে, গ্রামটার নাম এক্স্যাক্টলি আমার মনে নাই, পোখরা থেকে 7-8 কিলোমিটারের ডিস্টেন্স, একটা ফ্যামিলির সাথে ছিলাম, খুবই মানে লোকাল মানুষদের সাথে আর কি, ভালোই লাগে। আপনি তো মানে আপনার কাজটাই ট্যুরিজম নিয়ে, আর নেপাল চলে মোটামুটি বলা যায় থাইল্যান্ড, নেপালের ট্যুরিজম নির্ভর, সব কিছুই ট্যুরিজম নির্ভর। আমাদের এত সুন্দর চট্টগ্রাম, নৈসর্গিক চট্টগ্রাম, বাংলাদেশ, এটা কেন ট্যুরিজম মানে ওদের চেয়ে, আমি বলবো না ওদের চেয়ে ভালো, কিন্তু আমাদের একটা ভিন্নতা আছে, 6 ঋতুর দেশ, তো আমাদের দেখার অনেকগুলো জায়গা আছে। আমাদের এই চিরং এই ঘুরে শেষ করা যাবে না, ইতিহাস, ঐতিহ্য, পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য, হ্যাঁ সমুদ্র, নদী, তো আমরা কেন এই সেক্টরটাকে কাজে লাগাতে পারতেছি না বলে মনে হয়? এটা হচ্ছে আসলে
গভর্নমেন্টকে এখানে টেনে নিয়ে আসতে হয়। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আপনি বলেন। কারণ হচ্ছে মূল যে ফ্যামিলির কর্তা থাকে, কর্তা যদি না চায় তাহলে এই জিনিসগুলো কখনো ডেভেলপ হবে না বা এগুলো নিয়ে কখনো কাজ হবে না। আর ইটস ট্রু যে বাংলাদেশ এত বিউটি, এটা আপনি নেপাল ভুটানকে আমার মনে হয় মানে আমি কারোর সাথে কম্পেয়ার করতে যাচ্ছি না, বাট ইটস ট্রু যে বাংলাদেশ অনেক বেশি সুন্দর এবং বাংলাদেশে এত কিছু আছে যেগুলাকে নিয়ে যদি আপনি কাজ করতে পারেন প্রপারলি। এই যে শ্রীলঙ্কার কথাই যদি বলি, শ্রীলঙ্কা কিন্তু দেউলিয়া থেকে উঠে আসা একটা দেশ, শুধুমাত্র ট্যুরিজমের উপর ভিত্তি করে। কিন্তু এর চাইতে সুন্দর কিছু আমাদের দেশে আছে। আমরা চাইলে এটাকে এমনভাবে সেফটি সিকিউরিটি যদি আমরা মেনটেন করে ফরেন ক্লায়েন্টকে যদি আমরা এখানে ইন্টারাপ্ট করতে পারি বা ওদের আসার যে প্রসেসটা এটাকে যদি ইজি করতে পারি, সহজ করতে পারি, সেফটি দিতে পারি, আমাদের দেশ কখনো পিছায় থাকবে না। এটা হচ্ছে আপডেট না হওয়ার পেছনে হচ্ছে আমি সবার আগে বলবো এটা গভর্নমেন্টের এফোর্ট নাই। গভর্নমেন্ট এফোর্ট দিলে অটোমেটিক এই জিনিসগুলো উঠে আসবে। কারণ এখন দেখেন বাংলাদেশে অনেক এজেন্সি, এটা কিন্তু আজ থেকে 10 বছর আগে ছিল না। আপনার এত এজেন্সি যে আপনার বাংলাদেশের যেখানে মানে বলা ঠিক হবে না ব্যাপারটা, যেমন ভ্রমণ নিষিদ্ধ জায়গা বলতে কিছু জায়গা আছে, সেখানে পর্যন্ত এখন মানুষ ট্যুরিজম নিয়ে কাজ করছে, ইভেন্ট নিয়ে কাজ করছে, মানুষ কিন্তু আর্নিং করছে এখান থেকে। ইভেন ওখানকার পাহাড়ি যে মানুষজন আছে, হ্যাঁ ওদের আর্নিং সোর্স ওরা হচ্ছে ইকো ট্যুরিজম, যেটা মানে আমরা গিয়ে কিন্তু পাহাড়িদের ঘরেই থাকছি, ওদেরকে কিন্তু আমরা টাকা দিচ্ছি, ফ্রিতে কিন্তু কেউ থাকছি না, ওদের কাছ থেকে কিন্তু আমরা চাল কিনে নিচ্ছি। ওদের যে হচ্ছে আপনার ইকো ট্যুরিজমকে ওরা যে কিভাবে ডেভেলপ করেছে আপনি না গেলে কখনো বুঝবেন না। এই জিনিসটা যদি আমরা প্রত্যেকটা জায়গায় সেফটি সিকিউরিটি, ওরা হয়তো আমরা ম্যান টু ম্যান হচ্ছে কানেক্টেড হয়ে সেফটি সিকিউরিটিটা আমরা মেনটেন করছি, বাট গভর্নমেন্ট যদি হাত দেয়, হ্যাঁ গভর্নমেন্ট যদি হাত দেয়, এটা হচ্ছে কিভাবে যে ছড়াবে বা এটার মধ্য দিয়ে অনেক কিছু করা যাবে। মানে আমাদের বাংলাদেশের জিডিপির মূল গোটটা আসে হলো যে এক গার্মেন্টস, দুই হলো যে প্রবাসী। আমার কাছে এটা বারবার মনে হয়, আমি যখন এটা নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম, বাবার বাসে যখন পডকাস্ট করতে যাই তখন এটা নিয়ে ঘাটাঘাটি করছি, আমাদের তো অনেক কিছু আছে। তো আমি দেখলাম যে চিটং সব বাদ, যদি চিটংটাকে আমি ধরি, শুধুমাত্র চিটং জায়গাটাকে যদি আমি ধরি, কি নাই এখানে? সেটাই, আপনি কোথায় যেতে চান? পাহাড়ে একদিনের ট্রেলে কিন্তু আপনি অনেক সুন্দরভাবে অনেকগুলো ওয়াটারফল দেখে আসতে পারছেন। ধরেন আপনি ইন্ডিয়া গিয়ে বা অন্য কোনো দেশে গিয়ে যে ওয়াটারফলগুলো দেখছেন, এর চাইতে সুন্দর সুন্দর ওয়াটারফল আমাদের সীতাকুণ্ড মিরসরাইতে আছে। ভাই বান্দরবনও যাইতে হবে না আপনাকে, এখানেই শহরেই 50 টাকার গাড়ি ভাড়া। এটাকে যদি ডিরেক্টলি যদি আমার এখানে কিছু মেয়র আসছিল, তিনি এই ব্যাপারটা নিয়ে কথা বলছে যে ডোমেস্টিক ট্যুরিজমকে যদি আমরা প্রমোট করতে পারি, এটা নিয়ে সেফটি সিকিউরিটি যে কথাটা বললেন, এটা যদি আমরা করতে পারি তাহলে এটা অনেক দূর যাবে। উনি এটা নিয়ে কিছু চেষ্টা করতেছে। এখন ব্যাপারটা হলো যে এখানে পরিপূর্ণ হবে যে গভর্নমেন্ট যদি এখানে ইনভলভ না, যে মেয়র ডেফিনেটলি সম্ভব না। এই যে আমরা হোস্ট করি, আমরা যখন হচ্ছে বান্দরবন ঢুকি, আমরা মানে আমি সবসময় পরিচয় দেওয়ার ট্রাই করি, কারণ আমি যদি আজকে পরিচয় না দিই, সেকেন্ড যে মেয়েটা আসবে সেই পরিচয় দিলে সেটা তার ভ্যালিডিটি নিয়ে সে প্রশ্ন তুলবে। যা সাফার করার আমি যেহেতু আছি, আমি সাফার করি, তখন আমি যদি বলি যে আমি ট্রেক হোস্ট মানে ট্রেক লিডার বা আমার এজেন্সির থ্রুতে ইভেন্টটা ওরা আমার রেসপন্সিবিলিটিতে এসেছে, ওরা কিন্তু আমার এন্ট্রি নিচ্ছে না। ওরা বলছে আপনার টিম থেকে একজন ছেলে পাঠান। আমি আপনার ফেসবুক পোস্টে এই লেখাটা সম্ভবত না ভিডিওতে ওনাকে আমি পরিচয় দিচ্ছি, এমন না যে আমি লুকাচ্ছি। আমি একবারের জন্য বলছি না যে আমি আমার সার্কেল নিয়ে এসেছি, আমি বলতেছি এটা আমার বিজনেস, আমি ওদের ট্র্যাক লিডার হিসেবে এসেছি। আপনি যে কোনো রেসপন্সিবিলিটির জন্য আমার আইডি কার্ডে এন্ট্রি রাখতে পারেন। তখন উনি বলছে আপনি একজন ছেলে পাঠান, তারপর আমি এন্ট্রি নিব। দেখতেছে আমার ছেলে মানে টিমে 10 জন ছেলে, আমি একা। তখন আবার আমাকে ডাকছে, আপনি এতগুলো ছেলের সাথে কিভাবে যাচ্ছেন? আরে ভাই আমিই তো হোস্ট করছি, ওরা আমার থ্রুতেই আসছে। এটা বাংলাদেশ এখন স্বাভাবিক না যে একজন মেয়ে ট্রেকার মানে মেয়ে লিডার সেটাকে ওরা কিন্তু এটার সাথে র্যান্ডম ইউজ টু। বান্দরবন হচ্ছে ট্যুরিজম বেস হয়ে গেছে এখন। যেই জায়গায় ট্যুরিজম বেস, যেই জায়গায় হচ্ছে ডেইলি 500 থেকে 1000 মানুষ হচ্ছে এন্ট্রি নিচ্ছে একটা ক্যাম্পে, সেই ক্যাম্প কিভাবে আমাকে প্রশ্ন করে যে আপনি একা কেন? হ্যাঁ, সে কিন্তু আমাকে মানে সে চিনতে পারছে না, তার কিছু নেই, কারণ আমি র্যান্ডম যাচ্ছি। এখানে সমস্যাটাই আসলে আমাদের কিছু মানে ছোট ছোট জায়গার মধ্যে সমস্যাগুলো, যে ওই দুয়ার মানে মূল পটকেই সমস্যাটা, যে আপনি ঢুকবেন, ডাইরেকশন ওইভাবে দেওয়া আছে। দ্যাটস ওয়াই ওরা এরকম প্রশ্ন করছে। আমি 2 দিন আগের কথা যদি বলি, আমি আমার নিজের রিসোর্টে যাচ্ছি লামাতে, আমার সাথে আমার এক ছোট ভাই ছিল, আমাকে ইয়াংসা ক্যাম্পে হচ্ছে মানে ওই গেছে, যেহেতু মেয়েদের এন্ট্রি নেন আমি ওকে পাঠিয়েছি। বলে যে আমার আইডি কার্ডে বলতেছে ওনার রিসোর্টের নাম লিখে দিতে বলেন, রিসোর্টের নাম আর আমি নাম্বার লিখে দিচ্ছি। আমি বলতেছি যে এটা আমার রিসোর্ট, আমি যাচ্ছি। ফোন দিয়ে জিজ্ঞেস করছি উনি কি আপনার ওখানে যাচ্ছে, আমার ম্যানেজারকে। আমার ম্যানেজার বললো যে উনি তো এই রিসোর্টেরই মালিক।
মানে আপনার আমার রিসেন্ট সম্পর্কে ওনার জল যদি হ্যাঁ। আমার স্ট্রেট ফরওয়ার্ড কথা যদি ওনার পছন্দ না হয়, আমার ফেস দেখে যদি উনি বুঝতে না পারে যে আমি মিথ্যা কথা বলছি না, সত্যি কথা বলছি, তাহলে সে যদি আবার এটা যাচাই বাছার জন্য কল দেয়, বা হয়তো এটা আমার ক্ষেত্রে খুবই পজিটিভ, বাট একজন মেয়ে যখন ঘুরতে যাচ্ছে, তার ফ্যামিলিতে 5টা বাজে কল আসতেছে একটা সেনাবাহিনীর ক্যাম্প থেকে যে আপনার মেয়ে এরকম, মানে কলগুলো কিভাবে আসে যে আপনার মেয়ে অমুক ছেলে অতগুলো হ্যাঁ ছেলের আপনার সাথে মেয়ে যাচ্ছে। এরকম একটা মানে 10-15 জন ছেলের সাথে এরকম একটা জায়গায় ঘুরতে যাচ্ছে, আপনি কি জানেন? যে কেউ, যে কোনো ফ্যামিলি খুব ভয় বাজে পেয়ে হবে যাবে, নিবে সেটা, যে কোনো কেউ family। ভয় পেয়ে যাবে। ভাই 5টায় ঘুম থেকে উঠে একটা সেনাবাহিনীর কল রিসিভ করছে যে আমার মেয়ে কোথায় না কোথায় গেছে, এটা মানে ব্যাড এফেক্ট পড়ছে না? ডেফিনেটলি পড়ছে। এই বিষয়গুলো কিন্তু আমার ট্যুরিজমের ক্ষেত্রে অনেক বড় একটা ইফেক্ট, মানে মানে আপনি সেফটি সিকিউরিটি ডেফিনেটলি দেন, কিন্তু এইভাবে মানে এটা সম্পূর্ণ বলা যায় যে জোর করে অপমান করে একটা হ্যাঁ মানে কেউ ফ্রিডমলি ঘুরবে, মানে বান্দরবনের কথা বলছি, ফ্রিডমলি ঘুরবে সেই চান্সটাও আসলে খুবই কম আর কি। আর এমনি তো অন্যান্য জায়গা তো অন্য হিসেবে, আমি যেহেতু পাহাড় নিয়ে কাজ করি, সো ওই এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করছি। আর সবচেয়ে বড় ব্যাপারটা কি যে আমি বারবার যেটা ফেস করছি যে বাংলাদেশে মানে ইন্ডিয়াতে বিশেষ করে, আমি পাশে অন্য কোনো যে উদাহরণ, ইন্ডিয়াতে ট্যুরিজমটা একটা পেশা হিসেবে, মানে গাইড পেশা, সে ট্র্যাক লিডার যে আপনার মতো পেশা, এখানে কেউ এটা বিশ্বাস করতে চায় না এটা একটা পেশা, মানে এটা দিয়ে টাকা আর্ন করে একটা ভালো কিছু করা যায়। কেউই করতে চায় না আসলে, এটা নিউ তো, এটা হয়তো টাইম লাগবে, বাট আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, এটা আমি আপনার দেখছি না। একদম ধরেন যে আপনাকে একদম হার্ড করলে আমি বলতেছি না, নাম্বারটা বলতে হবে। ধরেন আপনি আপনার এজেন্সি থেকে যদি আপনি ঠিকঠাক মতো চলে, একদম খুব ভালো না, মধ্যম অবস্থা যদি চলে, তাহলে আপনি আপনার এজেন্সি থেকে মাসে গড়ে কত টাকা আপনি আর্ন করতে পারেন? মানে এটা যারা করবে তাদের জন্য একটা আচ্ছা, এটা বলাটা খুবই ক্রিটিক্যাল। আমি পার ইভেন্ট বেস বলতে পারি। event ধরেন আমি base যদি বলতে পারেন, হ্যাঁ। দেশের বাইরে ইভেন্ট করি, তাহলে পার ইভেন্টে দেখা যায় আমার 50 থেকে 1 লাখ থাকে। সেটা কয় দিনের হইতে পারে? সেটা 10 দিনে। আচ্ছা, আর ধরেন দেশের মধ্যে হলে 20, 25, 30, ডিপেন্ড অন আমি কতজন মানুষ নিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি। ফেলে দিলেও হচ্ছে 10 থাকছে। এটা কি মানে ধরেন যদি 4 মাসে দিনের 5 দিনের একটা মাসে যদি ইভেন্ট, আপনি এরকম মাসে যদি আমার 5টা ইভেন্ট হয় তাহলে 50,000, মানে একদম অন অ্যাভারেজ যদি ধরি, তাহলে 50,000 টাকা আপনি একটা ভালো জবের স্ট্যান্ডার্ড স্যালারিও কিন্তু এর চাইতে কম। সেটা আবার ঘুরে ঘুরে। হ্যাঁ, আমি ঘুরে ঘুরে কামাচ্ছি এটা, ডেফিনেটলি। আচ্ছা, এখন তো আপনার রিসোর্ট আছে, আপনার এজেন্সি অনেকগুলো মানুষ কাজ করতেছে। জি। আপনার রিসোর্টের নামটা একটু বলবেন আমাদেরকে। আমার রিসোর্টের নাম হচ্ছে জলপাহাড়, লামাতে প্রমোশন করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, এটার জন্য আমরা অবশ্য চার্জ নিব পরবর্তীতে, ঠিক আছে। এখন আচ্ছা আপু, এই যে আপনি যে কথাটা বলছিলেন যে মেয়েদের বিষয়টা, যা আপনার মধ্যে কি এখন আরো অনেক মেয়েরা কি এরকম এজেন্সি ভিত্তিক কাজ করতেছে? আর বেশ কেউ কি কিছু আছে? মেয়ে আছে বাংলাদেশে, এখন বেশ কিছু মেয়ে আছে। আরেকটা মেয়ে ছিল আমাদেরই ছোট বোন বর্ষা, ওই স্ট্রিক্টলি কাজ করতো, বাট ও এখন আসলে খুবই অসুস্থ। এখন হচ্ছে আরো অনেকে আছে, আরো অনেক মেয়েরাই কাজ করছে। বুঝতে পারছি। আমি কথা বলতে বলতে প্রশ্ন, ইটস ওকে। মানে আমাদের ইয়াং জেনারেশন আজকে মোটা থেকে বলতে গেলে সবাই ঘরবন্দি, কাজ হচ্ছে, আমরা ওই যে কম্পিউটার সামনে বসে কাজ করতেছি, মোটামুটি সমস্ত কিছু আমাদের ঘরের ভিতরে, 4 দেয়ালের ভিতরে। বলা যায় ডিপ্রেশন এটা একটা কারণ। তো ডিপ্রেশন কি কোনোভাবে, আমি ইন্ডিয়ার কিছু চিকিৎসা দেখছি যারা ডিপ্রেশনে ভুগে, যারা এই ধরনের রোগে যারা আক্রান্ত, যারা বড় কোনো ধাক্কা আক্রান্ত, তাদেরকে নিয়ে ট্যুর করা হয়, প্রকৃতির সাউন্ড শোনানো হয়, পাখির ডাক, এক ধরনের চিকিৎসার মতো, মেডিটেশনের মতো, হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। হিলিং সেন্টার যেগুলো হ্যাঁ, হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমি এটা কি সিনেমায় দেখছি কিছু, সিনেমার নাম মনে পড়ছে, ডিয়ার কমরেড সিনেমা, ওটার মধ্যে আমি দেখছি যে নায়ক নিজে এই জিনিসটা করাচ্ছে, পাখির সকালবেলা উঠে পাখির ডাক শোনাচ্ছে। তো এইগুলো কি বাংলাদেশে সম্ভব, বা এগুলো কি হচ্ছে এখন বাংলাদেশে? আপনি জানবেন বিষয়গুলো। শুরু হয়েছে। শুরু হয়েছে। আমি আমার দেখাতেও হচ্ছে লামাতে এখন ওরকম একটা রিহ্যাব বলবো না, এটা রিট্রিট সেন্টার তৈরি হচ্ছে, যেখানে হচ্ছে ওদের থিমটাই ওই রকম যে খুব ন্যাচারাল ক্লোজে যাবে, যেখানে যোগা করবে, মেডিটেশন করবে, ট্রেলে হাঁটবে, নিজে গাছ লাগাবে, নদীতে গিয়ে হচ্ছে গোসল করবে, পানি তুলে নিয়ে আসবে, মানে নেচারের সাথে কানেক্টেড হওয়ার যে প্রসেসগুলো মানে ব্যবসায়িকভাবে আস্তে আস্তে শুরু হচ্ছে। ব্যাপারগুলো আসলে খুবই দারুণ।
আপনি কি সেটা শুরু করতে যাচ্ছেন বা শুরু হবে আপনার হোপফুলি আমাকে দিয়ে এই জায়গাটা হবে না, যেহেতু আমি সব সময় হচ্ছে একটা দৌড়ঝাঁপের উপর থাকি। মানে আমার লাইফটা হচ্ছে জাস্ট মানে আমি এই মুহূর্তে এখানে আছি, এর পরের ঘন্টায় আমি কোন জায়গায় থাকবো এটা আসলে স্পেসিফিকলি বলা আমার জন্য খুব কঠিন হয়ে যায় আর কি এই মুহূর্তে দাঁড়িয়ে। সো হোপফুলি কোনো এক সময় যদি কখনো সুযোগ হয় ডেফিনেটলি করব, কারণ এইরকম একটা জায়গা যদি আমি তৈরি করতে পারি যেখানে মানুষ গিয়ে হচ্ছে 15-20 দিন জাস্ট ঘুমাবে, জাস্ট নিজের যা কাজ সে নিজে করবে, ইনশাল্লাহ কখনো যদি সুযোগ হয় অবশ্যই করব। তবে এই জায়গাটা এখনো ফ্রি আছে, যারা হচ্ছে যেহেতু অনেকেই শুনছে এটা, ইয়াং জেনারেশন যারা আছে, যারা হচ্ছে এই ধরনের জিনিস নিয়ে মানে মানুষের মেন্টালিটি নিয়ে কাজ করতে পছন্দ করে, তারা এই জিনিসটাকে মানে ব্যবসায়িকভাবে কিংবা যে কোনো ভাবে এটা হচ্ছে শুরু করতে পারে। বড় একটা বিজনেসের জায়গা কিন্তু এখান থেকে অনেক অনেক বিশাল সেবা প্লাস পুরো স্পেসটা এখনো ফাঁকা আমার যেহেতু আপনাদের এখন অলরেডি কম্পিটিশন চলে আসছে অনেকগুলো আপনাদের ইয়েতে। আচ্ছা, যে আজকে যে মেয়েটা কিশোরী যে স্বপ্ন বুনছে, হ্যাঁ, তাকে আপনি কি পরামর্শ দিবেন? তার ফিলোসফিটা কি হবে? তাকে একটাই পরামর্শ দিব, সেটা হচ্ছে ফিনান্সিয়ালি আগে ইন্ডিপেন্ডেন্ট হও। মানে একটা মানুষ, সেটা ছেলে হোক মেয়ে হোক, মানে আসলে জেন্ডার ম্যাটার করে না, যে কোনো মানুষ যদি ফিনান্সিয়ালি হচ্ছে স্টেবল হয়ে যায়, তখন তার সামাজিক বলেন পারিবারিক বলেন যে বাধাগুলো থাকে সেগুলো হচ্ছে 90% সরে যায়। 99%ই সরে যায়। আর 1%, 5%, 10% যা থাকে এগুলো আসলে কানে নেওয়ার মতো না নিলেও চলে আর কি। এই যে ধরেন যে আপনি তো হাঁটেন, আপনার সাথে আরো মানুষগুলো হাঁটে, ছেলেগুলো হাঁটে, তারা কি কোনোভাবে ইগোতে লাগে যেটা মেয়ে আমাদেরকে করতেছে, যে আমাদেরকে লিড করতেছে, বা তাদের মানে তাদের ইয়েটা কি থাকে, বডি ল্যাঙ্গুয়েজটা কি থাকে তাদের? ম্যাক্সিমামের বডি ল্যাঙ্গুয়েজ থাকে আপু হাঁটছে, আমিও মানে ওরা খুবই এটা হচ্ছে মানে ওরা কখনো এই হিসেবে নেয় না যে একটা মেয়ে হাঁটছে। তবে কিছু কিছু আছে, ধরেন আমি র্যান্ডম একটা চন্দ্রনের ট্রেলে গেলাম, কেউ একজন পিছন থেকে বলছে এই আপুটা হেঁটে উঠে গেল, আমরা উঠতে পারলাম না, কি মেয়ে উঠে গেছে, তুই ছেলে হয়ে উঠতে পারছিস, মানে এই ধরনের মানে র্যান্ডম অনেক সাইড টক পাওয়া যায়। বাট স্পেসিফিকলি হচ্ছে যারা আমার সাথে কানেক্টেড ছিল বা কানেক্টেড থাকে, আমি তাদের মধ্যে এই জিনিসটা কখনো দেখিনি। উল্টা তাদেরকে এটা দেখেছি যে আপুর সাথে আসে মানে আমরাও উঠে যেতে পারবো, এরকম একটা ব্যাপার সবসময় দেখেছি। ধরেন যে আপনার লাইফে যদি আপনাকে মানে বলে দেওয়া হয় যে বাবা তোমাকে আমি টাকা পয়সা সব কিছু দিয়ে দিব, তোমার যা লাগে কিন্তু তুমি ভ্রমণ করতে পারবে না, তুমি কেবলমাত্র এইগুলো নিয়ে থাকবা, পাহাড় উঠতে পারবে না, সমুদ্র দেখতে পারবে না, তবে তোমার একটা বিলাসবহুল জীবন তুমি উপভোগ করতে পারবা। সেটা ডিপেন্ড করে হচ্ছে, ধরেন কেউ আমাকে 1 বছরের জন্য এই কোটেশনটা দিল, না আপনাকে আজীবনের জন্য না, তাহলে ডেফিনেটলি আমি রিজেক্ট করব, কোনো প্রশ্ন ছাড়া রিজেক্ট। আমার টাকা পয়সা লাগবে না, আমি টাকা পয়সা কামাই নিব। যে টাকা পয়সার কথা, আপনি টাকা পয়সা কি হবে দেখেন, টাকা পয়সা আসলে মানে যে কোনো মানুষের এগিয়ে যাওয়ার পেছনে টাকা পয়সার গুরুত্ব সবচাইতে বেশি। আপনার টাকা না থাকলে, এই যে আমি নেপাল ঘুরতে যাচ্ছি, আমার শূন্য পকেটে কি সেটা সম্ভব? ডেফিনেটলি সম্ভব না। ডেফিনেটলি আমার পকেটে টাকা থাকতে হবে। টাকায় হচ্ছে, হ্যাঁ, টাকা পয়সার কথা শুনলে খুব ভালো লাগে। ডেফিনেটলি টাকা পয়সার গুরুত্ব অনেক বেশি। মানে আমি যেটা ফিল করি যে আমার যদি টাকা পয়সা থাকে বা আপনার যদি টাকা পয়সা থাকে, তাহলে আলটিমেটলি আমি ওই মানুষগুলোর সাথে থাকতে হবে না যে মানুষগুলো সাথে থাকতে আমার ভালো লাগে না। ধরেন আপনার বস আপনাকে প্রতিদিন সকালবেলা উঠতে মানে অফিসে ঢুকে আপনি বকা খাচ্ছেন, আপনি তো কর্পোরেট সেক্টর ছিলেন, অবশ্য ওইগুলো ফেস করতে হয়েছে, মার্কেটিংয়ে তো আরও বেশি। তো আপনার সকালবেলা অফিসে ঢুকতে একটা বকা, বের হতে এত জলদি 5টা বাজা মাত্র বের হতে হবে, আধা ঘন্টা পরে গেলে কি হয়? তো এই যে বিষয়টা, তো আমি যদি টাকা থাকে আমার ওই বসের কথাটা শুনতে হবে না, আমি আমার এই যে আপনার কাজটা আপনি করতে পারছেন, এটা সবচেয়ে আনন্দের। আমার কাছে মনে হয় টাকা দিয়ে স্বাধীনতা ভাই কেন, স্বাধীন হও, স্বাধীন হয়ে নিজের মতো কাজ করো, নিজের ভালো লাগা কাজ করো, নিজের টাইম নাও। না, আমার কাছে টাকাটা মানে স্বাধীনতা। ডেফিনেটলি টাকা নাই তো ওই যে বললাম না, আপনার টাকা থাকলে সামাজিক বাধা বলেন, ফ্যামিলির বাধা বলেন, 95 থেকে 99% কমে যাবে। আপনার টাকা আছে তো সবাই আপনাকে সাপোর্ট করবে, আপনার টাকা নাই তো হচ্ছে আপনার মাও আপনাকে সাপোর্ট করবে না, এরকম একটা সিচুয়েশন চলে আসে। এই যে ধরেন আপনি যখন প্রথম যখন শুরু করলেন হাঁটাটা বা এই জিনিসগুলো, অনেকে তো বসে কি করতেছে, পাড়া প্রদেশে বসে পাগলামি শুরু করছে হ্যান ত্যান। এখন এই যে আপনার একটা পরিচিতি দাঁড়ালো, আপনি একই ধারে সফল ব্যবসায়ী, আপনি একজন ধরেন যে ট্রেকিং লিডার, আপনার এখন একটা জনপ্রিয় ফেস বলা যায়, তো তারা এখন তাদের রিয়াকশনটা এখন চেঞ্জ হয়েছে, আত্মীয় স্বজনদের সেই রিয়াকশন অনেক, ওরা হচ্ছে আমি গেলে আমাকে দেখার জন্য চলে আসে, মানে আমি বাড়িতে গেলে
বড় আনন্দের না তখন মজা লাগে না, তুই এটা আমারও বলছিলি আমার না, এখন তুই না হয়তো ফেস টু ফেস কেউ বলেনি, মানে মানে আমার এটা মাকে শুনে তো, বলেছে। এটা শুনে আসে, হ্যাঁ, এটা মানে মা থেকেই তো শোনা আর কি। হ্যাঁ, যে ধরেন আসে কি করছে এগুলা, মাথা কি গেছে নাকি ওর, এগুলা কেন করছে, আর এখন বলে সত্যি সত্যি হেঁটে ফেলছে, ভালোই করছে। চিটাঙ্গে বাসায় হইলে আসলে মানে পরিবার বা আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে তারা আম্মুরে ফোন করি, আয়ের হয় তোর মাইয়াইন কি শুরু করছে, দেয় উদো কিল্লে আড়াতে দেয় মানে আর না হাইডে হাম নাই, উদো হলদি রাস্তায় রাস্তায় আড়ের। তো আম্মু হয়তো এটা তার তো মনে হয় আড়ার আয় কিনতাম তো তো এখন মানে এখন বলে আর কি তোমার বোতল দি বেকোনো চিনি তোর এখন মানে আর আগে যেন যারা নচিন তুই তারাও আরো চিনে এখন। আম্মু হয় তোর তো এখন তারা চিনে, তুই নচিনুস তোর চিনে ঠিক তুই রাহার মা তোর চিনে। আচ্ছা, এই ধরনের কনভারসেশনটা আসলে হয় কি যে মানে এই যে মানুষগুলো যে মুহূর্তে চেঞ্জ হয়ে যায় মানুষের রিয়াকশনগুলো, এটা আসলে আমি একটা কথা বলি যে আমাদের মা বাবা আমাদের প্যাশনের এগেনস্টে না, তারা চায় যে আমরা যেন গরিব না থাকি, অন্তত ভালো কিছু করি, এখন সেটা যেভাবে করি না কেন। তো আরেকটা কথা হলো যে মধ্যবিত্ত ফ্যামিলিতে যখন একবার টাকা আসা শুরু করে, সন্তান যখন টাকা কামানো শুরু করে, বাবা মা জিজ্ঞেস করে না কোথেকে আসছে, যে এটা তো লক্ষ্মী আসতেছে, জিজ্ঞেস করার দরকার আসতে থাকবে। তো এটা একটা বিষয় আর কি। তো আপনি যখন টাকা পয়সা আর্ন করা শুরু করলেন যে এখান থেকে, তখন রিয়াকশন কি ছিল ফ্যামিলির? ব্যাপারটা ছিল হচ্ছে ছোটকাল থেকে আমার ফ্যামিলি কখনো আমাকে প্রেশারাইজ করতো না কোনো কিছুতেই। আমি যেটা পছন্দ করতাম সবসময় ট্রাই করতো সেটা করতে দেওয়ার জন্য, কিন্তু ওই যে সোসাইটি বলে একটা ব্যাপার তো আছেই। দিন শেষে হচ্ছে মানে সমাজ কি বলছে এই জিনিসটা সবসময় আমাদের মাথায় থাকে, ফ্যামিলির স্পেশালি মা বাবাদের, ফ্যামিলির অন্যান্য মেম্বারদের। তো সেই জায়গা থেকে মাঝে মধ্যে বলতো যে এগুলো কি করছো, পাহাড়ে যাওয়া ছাড়া কি আর কোনো কাজ নাই? তো যখন আমি মানে বোঝাতে সক্ষম হওয়ার যে ব্যাপারটা যে এটা শুধুমাত্র আমার ফ্যাশন না, এটা আমার প্রফেশন, এখান থেকে আমি ইনকামও করছি, আমি ঘুরেও বেড়াচ্ছি, আর আমি আমার দিক থেকে মানে আমার সাইড থেকে আমি ক্লিয়ার যে আমি আসলে কি করছি, আমি অন্যায় বা হচ্ছে এটা তো মানে খারাপ কিছু করছি না। তো এটা যখন আমি বুঝাতে সক্ষম হলাম ফ্যামিলিতে, তখন তারা সমস্যা করছে না বা সমস্যা করে না, উল্টা হচ্ছে ওই যে যেটা বললাম, হ্যাঁ সাপোর্ট করে, যারা একটু নেগেটিভলি বলার চেষ্টা করে তাদেরকেও হচ্ছে কাউন্টার দেয়। আবার ওই যে যেটা বললাম আমাদের দেশের প্রশাসনিক ব্যাপারটা, ধরেন সকালে ঘুমে ফোন করলো যে আপনার মেয়ে এরকম একটা টিম নিয়ে মানে এরকম একটা জায়গায় যাচ্ছে, আপনি জানেন? যে হ্যাঁ আমার মেয়ে তো ওইটাই ব্যবসা করে, তখন আবার তারা হতভঙ্গ যে মা আছে জানে। আচ্ছা, এটা বুঝি না এই যে সমস্যাটা। আচ্ছা, আপনি নেপালের একটা কথা বলছেন অফ ক্যামেরা, যে আপনি যে ওখানকার বাচ্চাদের বিষয় যে ওদেরকে লোকাল যখন ফরেনাররা আসে ওদেরকে লোকাল গাইড হিসেবে ব্যবহার করা, এই ঘটনা একটু যদি বলেন আমাদেরকে। শুধু নেপালে না, আসলে এটা অন্যান্য অনেক দেশে আছে, মানে বিভিন্ন আর্টিকেল পরে যেটা জানা আর কি, মানুষের এক্সপেরিয়েন্স থেকে জানা। আমার অবশ্য অনেক বেশি দেশ ঘোরা হয়েছে এমন না, মানে অনেক দেশে আছে যেখানে হচ্ছে স্কুলের বাচ্চাদেরকে আর হচ্ছে মানে স্টুডেন্ট যারা থাকে তাদেরকে হচ্ছে লোকাল গাইড হিসেবে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে এনরোল করে। তো ওখানে ধরুন আমি এজ এ ফরেনার আমি একটা দেশে ঘুরতে গেলাম, সেই জায়গায় আমার একজন লোকাল গাইড প্রয়োজন, তখন আমি ওই যে বিভিন্ন অ্যাপ থাকে ওখানে যখন আমি এন্ট্রি করলাম যে এই জায়গাটা ঘুরে দেখতে চাই, লোকাল একজন গাইড দরকার, তখন দেখা যায় ওই স্টুডেন্টটা এসে আমাকে পুরো জায়গাটা এক্সপ্লোর করাচ্ছে। তখন ও পুরো জায়গাটা যখন আমাকে এক্সপ্লোর করালো, ও আমার সাথে মানে ফরেনারদের সাথে একটা কানেকশন তৈরি হলো, সেই সাথে হচ্ছে তার ভালো একটা হ্যাঁ সেই সাথে সে শিখছে ফিউচারে গিয়ে সে এটাকে যে প্রফেশন হিসেবে নেওয়া যায়। যেমন আমরা যেরকম চিন্তা করি, আমাদেরকে কেউ যখন জিজ্ঞেস করলে যে তুমি কি হতে চাও বড় হয়ে, আমরা চোখ বন্ধ করে বলে আমরা ডক্টর হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, আমরা উকিলটা মনে হয় অনেকটা কম বলে, ডক্টর ইঞ্জিনিয়ার সবচেয়ে বেশি বলে, টিচার হতে চাই। তো এখন ওই জায়গা থেকে ওরা হয়তো চোখ বন্ধ করে বলবে যে আমি ফিউচারে ট্রাভেল এজেন্সির মালিক হতে চাই, আমি ট্র্যাক লিডার হতে চাই। এই ধরনের শব্দগুলো হয়তো তাদের মুখ থেকে বের হয়, যেটা ইন ফিউচারে হয়তো আমাদের দেশেও হবে ইনশাল্লাহ। আমি ধরেন যে বাংলাদেশ অনেকগুলো, বাংলাদেশ অসংখ্য মানে হেরিটেজ জায়গাগুলো যেগুলো আছে, ইন্ডিয়াতে সামান্য একটা যদি পুরনো একটা জায়গাও থাকে সেটাকে ঘিরে অনেকগুলো গাইড থাকে, আশপাশে অনেকটা জমজম বিষয় থাকে। তো আমি অনেকগুলো ভিডিওতে দেখছি ওই জায়গা সম্পর্কে কেউ জানেও না, কিন্তু ইন্ডিয়াতে যদি এই জায়গাগুলো থাকতো আমার কাছে মনে হয় যে ওখানে 20-30টা গাইড থাকতো, গাইডদের একটা বড় ব্যবসা হয় ওখানে। আমরা গাইড, আমি আজ পর্যন্ত কখনো বাংলাদেশে কোনো গাইড দেখি না, আপনি দেখছেন কিনা আমি জানি না। আপনি দেখছেন বাংলাদেশে কোনটি মানে ঐতিহাসিক কোনো স্থাপনা যে গাইডটা আছে তারা বোঝাচ্ছে যে এটা আছে, অনেকটাই আছে। আর সত্যি কথা বলতে এটা বাংলাদেশে হবে, ইন ফিউচারে হবে, কারণ এই যে গাইডের একটা ছেলে হয়তো কলেজে পড়তেছে, সে হয়তো পার্ট টাইম এসে এই কাজটাও করলো, এইভাবে এখনো নাই, কিন্তু হবে। কারণ আমাদের দেশে দেখেন ট্যুরিজমের যে বিজনেসটা, ট্যুরিজম সেক্টরটা নিয়ে কাজ করা শুরু হয়েছে মনে হয় লোকাল থেকে,
যেমন আমরা যারা করছি বা আমাদের মতো আরো অসংখ্য মানুষ আছে যারা এটা এখন ন্যাশনাল লেভেলে যায় না, না এজেন্সি চালাচ্ছে বা ছোট ছোট গ্রুপ ক্রিয়েট করে ইভেন্ট করছে, এইভাবে কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা ছড়াচ্ছে যে আমি এটার মাধ্যমে ইনকাম করতে পারি। এখনো হয়তো অনেকের মাথায় এটা লাইফ টাইম প্রফেশন হিসেবে নিবে, ব্যাপারটা আসেনি, বাট ইন ফিউচারে আসবে যখন সে দেখবে যে এটা একটা স্টেবল বিজনেস, এটা করা যায়, এটা ইন ফিউচারে আসবে, অবশ্যই এটা ডেভেলপমেন্ট আসবে, আশাবাদী। আচ্ছা, এখন সর্বশেষ পর্যায়ে চলে আসছি। আপনি আপনার লাইফের 3টা মানে ধরেন যে আপনার পলিসি বা 3টা বলা যায় রুলস প্রিন্সিপাল যেটা আপনি মেনে চলেন, যদি আমাদেরকে শেয়ার করেন। আর হলো যে কেউ যদি আপনার মতো স্বপ্ন দেখে যে এই কাজগুলো করবে, ন্যাশনালি চিন্তা করবে, তার জন্য পরামর্শ এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা। আচ্ছা, আমার লাইফের রুলস বলতে আসলে কোনো রুলসই নাই, এটাই হচ্ছে প্রথম রুলস। সেকেন্ড হচ্ছে মানে যা আছে যত সিম্পলের মধ্যে লাইফ লিড করা যায় এটাই করা। আসলে মানে একটা জামা দিয়ে হয়তো বছরের পর বছর কেটে যায়, আমার একটা জামা দিয়ে হয়তো 20-30টা ভিডিও হয়ে যায়, আই ডোন্ট কেয়ার, আমার কাছে ম্যাটার করে আমি কি করছি সেটা। মানে যত সিম্পলে হচ্ছে চলা যায়, মানে এক কথায় বলতে গেলে মিনিমালিস্ট, মানে যেগুলো না হলেই জীবনে চলা যায় না, যেই জিনিসটা ম্যান্ডেটরি ওইটা নিয়েই চলা, এটা হচ্ছে সেকেন্ড প্র্যাকটিস। দেন থার্ড হচ্ছে পজিটিভলি চলা, যে কোনো কিছু 2টা দিক থাকে, একটা নেগেটিভ একটা পজিটিভ। এখন আপনি কোনটা গ্র্যাব করছেন? আমি সবসময় ট্রাই করি যে পজিটিভ যে ভাইবটা থাকে ওইটা, যে কোনো নেগেটিভ জিনিসটাকেও আমার সাইড থেকে আমি পজিটিভলি চিন্তা করার ট্রাই করি, এটাই। আর যদি অন্যদের উদ্দেশ্যে পরামর্শ বলি, আমার মতো ঘুরতে চাওয়া বা কেউ তো কারো মতো হয় না, সেই নিজের মতোই ঘুরতে চাইবে, ভব ঘুরে হতে চাই, কিংবা হচ্ছে বক্সের বাইরে বের হয়ে যেতে চাই, হ্যাঁ আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা, তাদেরকে বলবো প্রাথমিকভাবে যেটা বললাম, ফিনান্সিয়ালি নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করেন। দেন হচ্ছে ফ্যামিলি, সবার আগে ফ্যামিলি ডেফিনেটলি গুরুত্ব দিতে হবে। আমি ফ্যামিলিকে অমান্য করে একটা কাজ করলাম, এটা কখনো হয় না। হ্যাঁ, প্রথম দিকে আপনার ফ্যামিলি অনেক প্রেশারাইজ করবে, আপনি ফ্যামিলিকে বুঝান যে আমি এই জিনিসটা করছি, আর যে জিনিসটা করছি এটা আমার একটা প্ল্যান নিয়ে আমি করছি, এটা নিয়ে আমার লাইফের কোনো ব্যাড এফেক্ট আসবে না। এই জিনিসটা যখন আপনি বোঝাতে সক্ষম হবেন, তখন আপনার ফ্যামিলি দেখবেন যে আপনাকে সাপোর্ট করছে। আর যে কোনো জায়গায় গেলে, যে কোনো জায়গায় আমরা তো তাদের কাছে যাচ্ছি, তারা আমাদের কাছে আসছে না, সো তাদের যে লাইফ স্টাইল, তাদের যে চিন্তা ভাবনা, এটাকে রেসপেক্ট করে ওইটাকে গ্র্যাব করার ট্রাই করা। আপনি যখন ধরেন ভাষার কথাই যদি বলি, আমি যদি 10টা দেশের ভাষা জানি, তাহলে কিন্তু আমি 10টা দেশের মানুষ, মানে ওরা লোকালরা মনে করবে আমি ওদের দেশের। মানে এটা একটা ব্যাপার যে আপনি যখন প্লেস অনুযায়ী যখন আপনি নিজেকে তৈরি করার ট্রাই করবেন, তখন ইজিলি হচ্ছে আপনার জন্য সবকিছু ইজি হয়ে যাবে, যখন যেখানকার যেই পরিবেশ সেটাকে মানিয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া। তো এই জিনিসটা অলওয়েজ ট্রাই করার, মানে এই জিনিসটা ট্রাই করলে লাইফটা অনেক ইজি হয়ে যায়। মানে আমার যেই জায়গায় গিয়ে হচ্ছে আমার হিজাব পড়তে হচ্ছে, ডেফিনেটলি আমি পড়বো, ওটা কালচার। হ্যাঁ, আমি ওদের কালচারকে কেন হেট করব, বরঞ্চ ওদের ওখানে যেহেতু আমি গেছি, ওদেরটাকেই আমি মেনটেন করে চলার ট্রাই করব। ওকে, আচ্ছা, আমরা এই প্রশ্নটা হয়তো আমি করতে চেয়েছিলাম কিন্তু করা হয়ে ওঠেনি। ভালোবাসা সম্পর্কে আপনার কি, মানে আপনার ফিলোসফি কি? আচ্ছা, ভালোবাসা আসলে অনেক প্রকারের হয়, ভালোবাসা ছাড়া আমরা কেউই চলতে পারি না। আমরা যেমন ফ্যামিলিকে ভালোবাসি বলেই তো হচ্ছে ফ্যামিলিকে আপডেট দিই, ফ্রেন্ড সার্কেলদেরকে ভালোবাসি বলেই তো তাদের খবরাখবর নিই। সো ভালোবাসা খুবই চমৎকার একটা জিনিস, মানে ভালোবাসার ঊর্ধ্বে আমরা কেউই না, আবার ভালোবাসা ছাড়া আমরা চলতেও পারি না। সো ডেফিনেটলি ভালোবাসতে হবে। আচ্ছা, আমি আরেকটু সহজ করে বলি, সেটা হলো যে আমরা ছেলেরা আমরা বলি যে আমরা যদি আমাদের সফলতার পিছনে একজন নারী হাত, সেটা মা হতে পারে, তার বোন হতে পারে, তার ওয়াইফ হতে পারে না, আপনার এই যে যাত্রা, এই যে আপনার উদার যাত্রা আপনি প্রতিনিয়ত চলছেন, সেই জায়গায় কি আপনার মা বাবা তো আছে, এছাড়া অন্য কেউ কি আছেন এই অনুপ্রেরণার মধ্যে? মানে একজন ব্যক্তি হিসেবে আমার লাইফে কখনো কেউ ছিল না। আচ্ছা, ফ্যামিলি ছোটকাল থেকে অলওয়েজ সাথে ছিল, সেটা থাকবেই, এটা ম্যান্ডেটরি একটা টপিক, ফ্যামিলিকে নিয়ে আসলে কখনোই বলবো না, ফ্যামিলি থাকবেই। বাট আমার এই সফলতা বা এই জায়গায় বসে আপনার সাথে গল্প করার যেই জায়গাটা তৈরি হয়েছে, এটা একজন পার্সনের জন্য না, এটা আমি বলবো যে না, পার্সনের জন্য না, আমি সেটা বলছি, পুরো দেশের মানে পুরো ওয়ার্ল্ডের যেই মানুষগুলো আমার সাথে কানেক্টেড,
প্রত্যেকটা মানুষই এখানে আসলে মানে থাকেন না যে বিশেষ একজন পার্সন যে আপনাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা যোগায়, সেই পার্সনটাকে আপনার লাইফে মানে ইন করেনি বা অথবা আউট বা কি, আপনি সেটা কিভাবে বলবেন? ওই রকম আসলে কেউ ছিল না কখনো আমার লাইফে। মানে আমার যে ক্লোজ সার্কেল, আমার বন্ধু বান্ধবরা হচ্ছে আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করতো, স্টিল করে। সেটা আমার অনেক বান্ধবী, অনেক বন্ধু, সবাই। মানে একজন কোনো পার্সন ছিল না। আমার কাছে মনে হয় একজন পার্সনটাকে যদি আমি সিলেক্ট করতে চাই, সেটা আমি নিজেই। কারণ আমি খুব জেদি, আমি খুব জেদি যে আমি এই জিনিসটা করতে চাই, মানে করবই, এনিহাউ করবই। তো ওই মানুষটা আসলে আমি নিজেই আসলে নিজেকে মোটিভেট করি অনেক বেশি। আমার যখন অনেক মন খারাপ থাকে বা যে কোনো কিছু নিয়ে আমি ডিপ্রেশনে আসি বা আমার ভালো লাগছে না, তখন আমি আমার পুরোনো ভিডিওগুলো দেখি, মানে আমাকে আমি দেখি যেগুলো আমি কিভাবে করছি। হ্যাঁ, আমাকে আমি দেখি, আমার কথাগুলো আমি শুনি যে একটা মানে এই জিনিসগুলো তো আমিই করছি, তাহলে এই জিনিসটা কেন আমি করতে পারবো না? তাহলে ডিপ্রেশনের সাথে এইভাবে ডিল করেন? ডিপ্রেশনের সাথে এনিথিং, মানে আমার যখন যে কোনো কিছু, ধরেন আমি জিনিসটাকে আমি গ্র্যাব করতে চাচ্ছি একভাবে, সেটা আমার সামনে অন্যভাবে আসতেছে, তখন আমি জাস্ট পজ, আমি আমাকে দেখি, নিজের থেকে নিজের অনুপ্রেরণা। হ্যাঁ, আমাকে আমি দেখি, আমার মেমোরিগুলোকে আমি হচ্ছে রিক্রিয়েট করি, রিস্টার্ট করি, এটাই। সুন্দর। তাহলে জীবন আপনার কাছে এখন কেমন? জীবন অলওয়েজ আউটস্ট্যান্ডিং। জীবন কেমন যাচ্ছে? অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি চাই আমরা সবসময় ভালোর দলে থাকি, ভালোর ভিড়ে থাকি এবং চমৎকারের ভিড়ে থাকি। এই জীবন, এই যে আপনি বললেন যে অনেক ভালো, এই ভালোটা সবসময় বরকরার থাকুক, এটাই আমাদের চাওয়া। আর আপনি এত কষ্ট করে এত সময় দিয়ে আমাদের ক্রিয়েটিভ পডকাস্টে থাকলেন, আমাদেরকে সময় দিলেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে এত চমৎকার কথা বললেন। আই হোপ যে দর্শক এটা দ্বারা অনেক উপকৃত হবে। তো সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। এই পথ চলতে থাকুক। আপনাকেও অনেক ধন্যবাদ, সেই সাথে যারা আমাকে এতক্ষণ ধরে আমার বকবকগুলো শুনেছে তাদেরকে আরো বেশি ধন্যবাদ। আই ডোন্ট নো আমার এই কথাগুলো কারো লাইফে কোনো প্রভাব ফেলবে কিনা, বাট সবাইকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে নিজের কাছে ক্লিয়ার থাকা, নিজেকে ভালোবাসতে হবে, স্বচ্ছতা নিজের কাছে। হ্যাঁ, নিজের কাছে নিজে কি করছেন সেটা যেন অ্যাটলিস্ট নিজের কাছে নিজে ক্লিয়ার থাকেন, স্বচ্ছ থাকেন। বাইরের মানুষ অনেক কিছু বলবে, অনেক নেগেটিভ কিছু বলবে, বাট আপনি জানেন আপনি কি করছেন। মানে কাউকে প্রমাণ করার জন্য কিছু করার দরকার নেই, কাউকে প্রুফ করার কিছু না। আপনি নিজের কাছে প্রুফটা থাকলে হলো যে ওকে ফাইন, তাহলে ঠিক আছে। হ্যাঁ, আমি জানি আমি কি করছি, স্বচ্ছতা নিজের কাছে থাকলেই হলো। ওকে, এটাই। ধন্যবাদ।